নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির ৭ম পর্ব। তিলক যেমন দোলাকে দেখেছিল, দোলাও ঠিক তেমনি তিলককে দেখতে পেয়ে যায়। মানুষই চোখের কোণা দিয়ে, আবার অনেক সময় সোজাসুজি না তাকিয়েও দেখতে পায়। এ সেই রকমের দেখা। কিন্তু তখন সে রাস্তা পার হচ্ছে। তিলকের মতো বাসন্তী দেবী কলেজের গায়ে সেঁটে যাওয়ার তার উপায় ছিল না। আগে ট্যাক্সি থেকে দেখতে পেলে আর একটু সাহসী হয়ে বিজন সেতুটা পার করে দিতে বলতো সে অমিতকে। এমনিতে দেখা হয়ে গেলে সে এতটা বিব্রত হয়ে পড়ত না। শম্পার সঙ্গে যখন পার্ক স্ট্রিটের রাসেলের মোড়ে দেখা হলো, তখন তো শম্পাকে সে আইসক্রিম পার্লারে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আজকে তার মন খিঁচড়ে ছিল। ট্যাক্সিটাকে তারা ধরেছিল ঠিক সন্ধ্যের মুখে। বিদ্যাসাগর সেতু পার হয়ে চলে যায় কোনা এক্সপ্রেসওয়ের মুখ পর্যন্ত, আবার ফেরে। তারপরে জু গার্ডেনের পথে বেলভেডিয়ার আলিপুরের নির্জন রাস্তাগুলোতে ঘুরে বেড়াচ্ছিল। বড্ড বেশি সাহসী হয়ে উঠেছিল অমিত, অতিরিক্ত। দোলার শরীর টং টং করে শরদের মতো বাজছিল। বাধা দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না, ইচ্ছেও না। কিন্তু এই সময় ট্যাক্সি চালক বলে ওঠে, আপনারা বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। হোটেলের ঘরে টরে এসব করতে যান না, বেশ্যাদের তাই তো দস্তুর। আমার ট্যাক্সি ভদ্রলোকেদের ট্যাক্সি। অমিত তেড়ে উঠে বলেছিল, মুখ সামলে কথা বলবে। কে তোমার পরামর্শ চেয়েছে? এক্ষুনি থামাও, তোমার গাড়ি থেকে নেমে যাবো আমরা। সেই ভালো, ট্যাক্সি চালক বলে, নইলে আমি সিধে আপনাদের আলিপুর থানায় নিয়ে যাব। তারা ভাড়া চুকিয়ে নেমে যেতে ট্যাক্সি চালক হঠাৎ দোলার দিকে তাকিয়ে বললে, আপনারে তো বাইরে থেকে বেবুসে বলে প্রত্যয় হয় না। সেকালে ওই ছোকরাটাই বেবুসে, খান কি একটা। হুশ করে গাড়িটা ছেড়ে দিয়েছিল। তারপরে আর একটা গাড়ি ধরতে অসুবিধে হয়নি। কিন্তু তখন দোলার চোখ দিয়ে ক্রোধ আর অপমানের অশ্রু গড়াচ্ছে। অমিত ড্রাইভারের কান বাঁচিয়ে অনেকভাবে তাকে শান্ত করবার চেষ্টা করেছিল, পারেনি। তখন আপন মনে অমিত বলেছিল, ট্যাক্সির এই ধরনের ব্যবহার তো আজ নতুন নয়। অনেক প্রেমিক প্রেমিকাই এইভাবে ট্যাক্সিতে, এমনকি নববিবাহিত দম্পতিরাও। শুধু কল গার্ল আর তাদের ক্লায়েন্টদের সম্পত্তি নয় ট্যাক্সি। ওই লোকটা এভাবে রিয়াক্ট করলো কেন? আসলে ও নিজেও এক্সাইটেড হয়ে যাচ্ছিল, বুঝলে? নিজে পাচ্ছে না, অন্যে পাচ্ছে। ক্রোধ এবং লজ্জার বদলে ঠান্ডা মাথার এই বিশ্লেষণে দোলার মাথায় খুন চেপে গিয়েছিল। কিন্তু আর একটা কথাও সে বলেনি। বাড়ি ফিরে প্রথমেই বাথরুমে ঢুকে শাওয়ারের তলায় দাঁড়িয়েছিল। সাবানের চন্দন গন্ধে অশ্লীল শব্দগুলোর নোংরা যেন নিজের গা থেকে ধুয়ে ফেলবে। কিন্তু স্মৃতিকে তো ধোয়া যায় না। বাথরুম থেকে যখন বেরোলো, মা অবাক হয়ে বলল, তোর কি হয়েছে বলতো? কার সঙ্গে ঝগড়া করে এলি, তিলক না লাবণী? মুহূর্তে মায়ের জন্য করুণায় আর নিজের জন্য অকথ্য গ্লানিতে মন ভরে গেল তার। বেচারি মা, এত বয়স, এত অভিজ্ঞতা, একটা মেয়ের বিয়ে দিয়েছে নাতিপুতি হলো বলে, কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। দোলা অনেকদিন ধরেই এরকম অনিয়মিত আসা যাওয়া করছে। আয়নায় চেয়ে দেখলে নিজের চোখের তলার অনিয়মের কালি সে দেখতে পায়। খেতে পারে না ভালো করে, বেশি কথাও বলে না কারোর সঙ্গে। মা, বাপি আর কেউ তার এই পরিবর্তনকে অস্বাভাবিক মনে করেনি। বাপি সেদিন বলল, পরীক্ষাটাকে অত সিরিয়াসলি নিস না দোলা, এ আবার কি ধরনের নার্ভাসনেস? টেক ইট ইজি, টেক ইট ইজি। মা বলল, পুজোর সময় চলো কোথাও ঘুরে আসি, কদিন একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর পরীক্ষাটা শেষ হলে বেশ বড় করে বেড়ানো যাবে। কিরে দোলা? দোলা ঘাড় নেড়েছিল। প্রেম তাহলে মানুষকে এমনি একা করে দেয়? মনটা হু হু করে ওঠে তার। এই মা, এই বাপি, এই বাড়ি, ওই জানলা, সবই
কেমন অবান্তর হয়ে গেছে আজকাল তার কাছে, কেমন উদ্বৃত্ত, অদরকারি। যে মা, বিশেষত বাপিকে সে চোখে হারাতো, তাদের এখন অল্প চেনা মানুষ বলে মনে হয় তার। মা গা ঘেঁষে দাঁড়ালে তার বিরক্ত লাগে, বাপি মাথায় হাত রাখলে অস্বস্তি হয়। আর সত্যিই তো, পরীক্ষা এগিয়ে আসছে। দোলা বই খুলে বসে, অক্ষরগুলো পোকার মতো হেঁটে যায় তার চোখের সামনে দিয়ে, টেবিল ল্যাম্পের আলোর বৃত্তের মধ্যে। বইয়ের পাতায় মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। রাত্রি 9:30 নাগাদ তাকে খেতে ডাকতে এসে তার মায়ের হৃদয় দ্রব হয়ে যেতে থাকে। উফ, কি খাটনি না যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, কি যে সিলেবাস করে এরা। তাদের সময়ও 8টা পেপার ছিল, একসঙ্গে পরীক্ষা দিতে হতো, একদিন অন্তর অন্তর, একেবারে নিয়ম করে। এখন তো তবু 2টো পার্ট। নভেম্বরে 4টে পেপার আরও দিতে হবে দোলাকে। পার্ট 1টাতে 55% রাখতে পারেনি। আজকাল মুড়ি মুড়কির মতো ফার্স্ট ক্লাস বেরোয়, সে জায়গায় 55ও না হলে দোলার মান থাকবে না। তার ইচ্ছে MA করে দোলা কিছু কাজ টাজ করুক, একটা TT ট্রেনিং নিয়ে নিলে অনায়াসে তাদের স্কুলে নিয়ে নিতে পারা যায়। তার কিন্টার গার্ডেনের ট্রেনিং আছে, তিনি নার্সারি কেজিগুলোর দেখাশোনা করেন, তার ওপরেরগুলোতে দোলা পড়াবে। মা মেয়ে বেশ একসঙ্গে স্কুলে যাবেন। বড় মেয়ের বিয়েটা বড্ড তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, কথাবার্তার ধরন ধারণে সে যেন এখনই 7 গিন্নির 1 গিন্নি। রান্না, শাড়ি, পরিচর্যা, বরের চাকরি, এসব ছাড়া ভূভারতে কোনো কিছুতে আগ্রহ নেই। দোলা আর কিছুদিন কুমারী জীবনযাপন করুক, নিজের পায়ে দাঁড়ানোর সুখ স্বাধীনতা উপভোগ করুক। তিনি সস্নেহে মেয়ের মাথায় হাত রেখে আস্তে আস্তে ডাকলেন, দোল, খাবি না? আয়, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। দোলা তেমনই ঘুমিয়ে যেতে লাগলো। মাথাটা জোর করে একটু তুলতে গেলেন তিনি। বইয়ের পাশে খাতা, খাতার লেখাগুলো কালি জলে ধেবড়ে গেছে, বইয়ের পাতাও ফুলে উঠেছে। দোলার নাকের পাশে চোখের জলের নুন শুকিয়ে রয়েছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। অমৃতাকে আজও পাওয়া যায়নি। দোলা ঘুমিয়ে ঘুমিয়েও কাঁদছে তার জন্য। তিনি জানেন দোলার কাছে অমৃতা কি। ওর পরামর্শদাতা, বন্ধু, শ্রদ্ধা মিশ্রিত একটা বন্ধুত্ব বোধ আছে দোলার অমৃতার জন্য। এমনিতে তার মেয়ে খুব খোলামেলা, কিন্তু ইদানিং ও অমৃতার কথা বলতোই না, কথা তুললেও চুপ করে যেত। বেদনা যখন গভীর থেকে আরও গভীরে চলে যেতে থাকে, তখন এই ধরনের গুমোট নেমে আসে একটা মানুষের মেজাজে। অমৃতার জন্য তিনিও কম উদ্বিগ্ন নন, একজন মা বলে, একজন নারী বলেও। কিন্তু দোলার সঙ্গে কি আর তার উদ্বেগের তুলনা চলে? ইস, কত কালো, রোগা, গম্ভীর, আনমনা হয়ে যাচ্ছে তার আদরের মেয়েটা। দোলা, দোলা, এবারে জোরে জোরে ডাকলেন তিনি। দোলা আধখানা চোখ মেলল, লাল চোখ। চল, খাবি চল। না, না বললে হয়? খিদে নেই। এমন করো না দোলা, বসবে তো চলো, বাপি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে, এসো। তিনি একটা টান দিলেন দোলার কাঁধে। উফ, এমন জবরদস্তি করো না, একটুও ভাল লাগে না। খুব অনিচ্ছুক পায়ে উঠে গেল দোলা। খেতে তার গা বমি বমি করছিল। পরের দিন মা বাপি বেরিয়ে গেলে যখন অমিতের ফোন এলো, সে রুক্ষ গলায় বলল, আমি আর মাঠে ঘাটে ঘুরতে পারবো না, আমাদের বাড়িতে এসো, মায়েদের সঙ্গে কথা বলো। কি কথা? কি কথা মানে? ব্যাঙের মাথা। দোলা ফোন রেখে দিল, ইউনিভার্সিটি চলে গেল। পরের দিন আবার ফোন। মা বাড়ি ছিল, মাই ধরেছিল। বলল, তিলক ফোন করেছে তোদের ইউনিভার্সিটির। দোলা সত্যিই ভেবেছিল তিলক। তিলকের আবার আমাকে কি দরকার পড়ল, ফাজিল একটা। ফোন ধরতেই ওপাশ থেকে গাঢ় গলা ভেসে এলো, দোলা দোলা দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি এবার ভরেছে কোল।
কি হচ্ছে? দোলার গলায় ভাবের ছোঁয়া লেগেছে। প্লিজ দোলা, মনে হচ্ছে কতদিন দেখিনি। আমার যা বলবার বলে দিয়েছি তো। পড়াশোনা নেই, তোমার চাকরি নেই। আর চোখে মা চলে গেছে দেখে সে বলল, কাজ যার যার সে তো আছেই। আমি তো চিনসুরায় ট্যুর করব, আর তুমি লাইব্রেরি যাবে, যাবে না? না, শনিবার, তোমার ক্লাস নেই, আমারও হাতে সময় আছে। নতুন একটা জায়গায় নিয়ে যাব তোমাকে, দেখলে ভীষণ অবাক হয়ে যাবে, খুশি হবে। কোথায়? তাজ বেঙ্গল? দূর পেটুকরাম, দেখোই না, তাজ বেঙ্গল নয়, একেবারে রয়্যাল বেঙ্গল। সেই রয়্যাল বেঙ্গলেই আজ এসেছে সে। সল্টলেকের পূর্বাচলে একটা চমৎকার বাংলো বাড়ি, একটা অপরূপ ঘাসের লন পেরিয়ে, কয়েকটি সুদৃশ্য ধপধপে সিঁড়ি পেরিয়ে একটা আয়না পালিশের দরজা, তাতে পেতলের উপরে কাজ করা মোটা হাতল। দরজার মাঝখানে একটা পেতলের ভেনাস বসানো। সগর্বে তালা খুলল অমিত। শেষ দুপুরের ঝিমিয়ে পড়া আলোয় যেন স্বপ্নলোক উঠে এলো। এ ঘরের সেন্টার টেবিল হলো একটা মস্ত তামার টাট, কাঠের স্ট্যান্ডের উপরে আদর করে বসানো। চারপাশে নরম কোড়া রঙের সোফা কৌচ, তাতে ঝলসাচ্ছে কতগুলো নানান ডিজাইনের কুশন। চমৎকার একটা কোড়া লাল খয়েরির কার্পেট তলায়, পর্দাগুলো কোড়ার উপরে ছোট্ট ছোট্ট ডিজাইন। পাশে পাশে সুন্দর নিচু নিচু শোকেস, নানান উচ্চতার, কোনোটাতে বই, কোনোটাতে ক্রিস্টাল, কাঠ গ্লাস, কোনোটাতে নানান জায়গা থেকে সংগ্রহ করা শিল্পদ্রব্য। প্রায় প্রত্যেকটা কেসের মাথার পাশে পোড়ামাটি, ব্রোঞ্জ কি পিতলের আধারে সবুজ পাতা মেলা গাছ। একটা দেয়ালে একটা বিরাট ছবি, মধুবনীর, নানান গ্রাম্য কাজকর্মের নকশা তাতে। তার ঠিক তলায় একটা লম্বা বেতের ডিভান, আর একটা দেয়ালে লম্বিত স্ক্রোল, একটা অজন্তার বুদ্ধ রাহুল যশোধরার। সিডি প্লেয়ারের মধ্যে রেকর্ড পুড়ে চালিয়ে দিল অমিত। অমনি মধুর সেতারের আওয়াজে ঘরের দিবানিদ্রা ভেঙে গেল। চমকে উঠে এর ওর দিকে চেয়ে হাসতে লাগলো গাছগুলো। পাখার হাওয়ায় সামান্য দুলে উঠেছে ওদের পাতা। কার বাড়ি এটা? ধরো যদি আমাদের হয়। ধরতে হবে কেন? যদি হয় তুমি খুশি হবে? দোলা কিছু বলল না, তার মুখে আবেশ। বিলায়েত না? ও ইয়েস। বলো না, কার বাড়ি? আমার এক বন্ধুর, থাকে কানাডায়। এখানে একটা আস্তানা করে রেখেছে। যখন কালে ভদ্রে আসে এখানে, শোভাবাজারের সাবেক বাড়ির একগাদা লোকজন নোংরা চেঁচামেচি, থাকতে পারে না। কে দেখাশোনা করে? কেয়ারটেকার আছে। আমি আবার কেয়ারটেকারের কেয়ারটেকার হয়েছি। একটুও মনে হচ্ছে এ বাড়িতে কেউ থাকে না? সত্যি, গাছগুলো সব আর্টিফিশিয়াল, বাইরে থেকে আনা। অন্য ঘরগুলো দেখবে? চলো। দোলা এমন উৎসাহের সঙ্গে বলল যেন সে সত্যিই কিনবে বা ভাড়া নেবে বলে বাড়ি দেখতে এসেছে। ড্রয়িং রুমে সব বেতের আসবাব, বেতের ডিনার টেবিল, চেয়ার, বেতের সাইডবোর্ড, যামিনী রায়ের ছবি দেওয়ালে। সুইচ টিপতেই একটা আলো স্বপ্ন নেমে এলো ঘরটায়। টেবিলের ঠিক উপরে লাল কোনাচে শেডের বাতি জ্বলছে। টেবিল সাজানো। ওমা, কার জন্যে? তোমার জন্য দোলা, আমাদের জন্যে। কে সাজালো? কেয়ারটেকারকে বলে দিয়েছিলাম, ও এনে সাজিয়ে গেছে। ক্যাসারোলে রয়েছে খাবারগুলো, মাইক্রোওয়েভও রয়েছে, কিন্তু ঠান্ডা হতে দেবে কেন? দূর, কি এখন অত সব খায়? আগে বলনি কেন? বাহ, তুমি যে তাজ বেঙ্গলের নাম করলে। তাজে কি কেউ শুধু আড্ডা মারতে যায়? নাও, হাত ধুয়ে নাও। চিকেন ফ্রাইড রাইস আর গার্লিক প্রন ছিল। অল্প একটু খেলো ওরা। ফ্রিজ থেকে আইসক্রিম বার করে আনলো অমিত। দোলা হেসে বলল, এতক্ষণে একটু বুদ্ধির পরিচয় দিলে। পূর্ণ চোখে তার দিকে চেয়ে আছে অমিত। দোলা দেখল অমিত কি অসহ্য সুন্দর, চুল থেকে পায়ের নখ পর্যন্ত। ঘিয়ে রঙের একটা টি শার্ট পরেছে, একটা চকলেট রঙের জিন্স। সুন্দর একটা আফটারশেভের গন্ধ সব সময় ঘিরে থাকে ওকে।
মুগ্ধ একরাশ চুল, ইন্দ্রজালময় চোখ দুটো, টসটসে ঠোঁট দুটো, যেন একটু টোকা মারলেই মধু ঝরবে। আর ঘরগুলো দেখবে না? আর কটা রুম আছে? বাহ, বেডরুম আছে, লাইব্রেরি বা স্টাডি যাই বলো তাও আছে, একটা গেস্ট রুম আছে। স্টাডিটা দেখেও দোলা অবাক। এত বই, পুরনো কালের স্টাইলের টেবিল চেয়ার, বড় বড় রাজস্থানী কাজ করা পট, মাটির পট, মেহগনি রঙের সব বুককেস আর বইয়ে ভর্তি। ফুল সেট রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, সংস্কৃত সাহিত্যের সম্ভার, ম্যানসন্স অফ ফিলোসফি, পুরো সেট হেমিংওয়ে। কত কত! খুব পড়ুয়া তোমার বন্ধু, তাই না? আরে দূর, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা। যখন আসে সময় কাটাবার জন্য হয়তো একটু আধটু পড়ল, এসবও আসবাব। তাই? আবার কি? এসো, বেডরুমটা দেখো। না। একটি একলা পুরুষের বেডরুম দেখতে দোলার কেমন লজ্জা বোধ হলো। সে বলল, আমরা বাইরের লোক, বাইরেই থাকি। যা দেখেছি তাই যথেষ্ট সুন্দর, আর সুন্দর দেখে কাজ নেই। অ্যাজ ইউ প্লিজ ম্যাডাম। ওরা বসবার ঘরে বসে বাজনা শুনতে শুনতে মৃদু স্বরে গল্প করতে লাগল। আমার উপর খুব কি বেশি রাগ করেছ? খুব না হলেও বেশ। কেন? এভাবে আমাকে মুগ্ধ করবার, সম্মোহিত করবার কি অধিকার তোমার আছে? দোলা জল চকচকে দু চোখ মেলে বলল। দোলা। দুহাতে দোলাকে বুকে টেনে নিল সে। সেদিন ওই কুৎসিত পরিস্থিতির জন্য তোমার কাছে আমি কিভাবে মাপ চাইব? দোলার কোলে মুখ ডুবে গেল। দোলার হাত মাথা ভর্তি ঢেউ খেলানো চকচকে নরম চুলের উপরে, তার দুই উরুর অতীব স্পর্শকাতর সংযোগস্থলে ওর মুখ। ও মুখ ঘষছে। ওঠো, মুখ তোলো, প্লিজ তোলো। দোলা ওকে জোর করে তুলতে গেল। ও মেঝেতে, কার্পেটের ওপর এখন, দোলা স্পর্শকাতর সোফায়। দুহাত দিয়ে দোলার কোমর জড়িয়ে ও তাকে ঘনিষ্ঠভাবে মৃদু আকর্ষণ করছে। তার হালকা সমুদ্র সবুজ ওড়না খসে গেল। ওঠো অমিত। খুব ক্ষীণ এখন তার কণ্ঠ, খুব কাতর। সে একটা কিনারে দাঁড়িয়ে আছে, টলমল টলমল করছে। কেমন ভাবে যে দুজনের স্থান অনবরত বদলাতে লাগলো, অমিত বুঝল কিনা কে জানে। দোলা কিন্তু বুঝল না। সে একটা সমুদ্রের ব্রেকারের মাথায় চড়েছে, দুলছে, কখনো ওপরে, কখনো নিচে, কখনো সুউচ্চ শৃঙ্গে, কখনো আবার দুই ব্রেকারের মধ্যবর্তী বিপজ্জনক খাতে। দাঁড়িয়ে এবং শুয়ে এবং বসে, পাশাপাশি, মুখোমুখি, যত রকমভাবে পারা যায় তারা ঘনিষ্ঠ হচ্ছে। হচ্ছে তো হচ্ছেই, যতক্ষণ না পর্যন্ত দোলার সমস্ত চেতনা, সমস্ত প্রতিরোধ কুলপ্লাবী সমুদ্র স্রোতের মধ্যে হারিয়ে যায়। কখন যে অমিত তার মধ্যে প্রবেশ করেছে সেই নির্দিষ্ট ক্ষণটা বুঝতে পর্যন্ত পারেনি সে। এত বেসামাল, এত অভিভূত ছিল। অবশেষে প্রথম বিদ্ধ হবার সূচিমুখ যন্ত্রণা তাকে কিছুটা জাগিয়ে দিল। সে অস্ফুটে বলল, প্লিজ অমিত, প্লিজ। এ কি তার সম্মতি না অসম্মতি সেটা পর্যন্ত রহস্যে রইল। এবং তারপরে চূড়ান্ত হর্ষের শিখরে দুজনে কাঁপতে কাঁপতে উঠে গেল দমকে দমকে। অক্টোবরের 15 তারিখে বাংলার 1 আশ্বিন। তার মায়েরও জন্মদিনে অমৃতার পুত্র জন্ম নিল। গভীর ক্লেশে, যন্ত্রণায়, অবশেষে যন্ত্রণার উপশম ঘটিয়ে প্রসবান্তে অমৃতা অজ্ঞান হয়ে গেল। জ্ঞানের শেষ মুহূর্ত পর্যন্ত তার মনে হচ্ছিল যে লোকটা এখন তার স্ত্রীকে হত্যা করবার চেষ্টার অপরাধে ভারতীয় পেনাল কোডের 307 ও 308 ধারা অনুযায়ী 3 বছরের জেল খাটছে, সেই অরিসুদনের বংশধরের জন্ম দিচ্ছে সে, এক অনিচ্ছুক মা। এই মাংসপিণ্ডের প্রতি তার বিন্দুমাত্র মমতা, দায়বদ্ধতা নেই। নিয়ে যাক ওকে কেউ ওর শয্যা থেকে রাত্রির অন্ধকারে, মানুষে অথবা কুকুরে। অমৃতা ফিরেও দেখবে না।
একটা শয়তানের ছেলে। ওই শয়তানের জিন ওর শরীরে। শয়তানটা নাকি আগেও একটা বিয়ে করেছিল, তখন থাকতো উত্তরপাড়ায়। সেই বউকেও বিয়ে করেছিল অনেক যৌতুক নিয়ে। ঠিক এই একইভাবে মেরে ফেলেছিল তাকে। এগুলো সবই ছিল ঘটনা, কিন্তু কিছুতেই প্রমাণ করা যায়নি একেবারে ঠিকঠাক হত্যার উদ্দেশ্য ছিল তার, বা স্বাভাবিক গর্ভপাত হয়নি। আগের বিয়ের খবরটা গোপন করেছিল, সেই গোপনতার জন্য চূড়ান্ত জেরার সম্মুখীন হয়েছে সে। আত্মপক্ষে তার বক্তব্য, এক্ষুনি নাকি তারা সন্তান অ্যাফোর্ড করতে পারবে না। তার মা অবসর নেওয়ার মুখে, বাবা বহুদিন অবসর নিয়েছেন। বাবা মা ছাড়াও আরও কিছু দায় দায়িত্ব আছে তার। আছে বাড়ি করার দেনা, বাবার কিছু দেনাও নাকি সে এখনো মিটিয়ে চলেছে। কাঠগোড়ায় দাঁড়িয়ে শয়তানটা চমৎকার অভিনয় করছিল। অমৃতা, প্লিজ ফিরে এসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাদের সন্তানকে আমরা যেমন করে পারি পালন করব, প্লিজ। অমৃতা তখন কঠিন মুখে দাঁড়িয়েছিল। তার হালকা গোলাপি শাড়ির আঁচল কাঁধের উপর দিয়ে বুকের উপরে টেনে, যদিও তার উদরের স্ফীতি নিয়ে তার কোনো লজ্জা বা সংকোচ ছিল না। সাক্ষীর কাঠগোড়ায় সে এক উদাসীনী। তখন শয়তানটা বলেছিল, আমি তোমাকে ভালোবাসি অমৃতা। সারা কোর্ট ঘর হেসে উঠেছিল। ডক্টর রঞ্জন কার্লিকার মুখ ঘৃণায় বিকৃত করে বিচারশালা থেকে চলে গিয়েছিলেন। এসেছিল তার বন্ধুরাও, সব ক্লাস বন্ধু। তিলক তো বটেই, আরও চঞ্চল, নিশান, লাবণী, শর্মিষ্ঠা, অনিকা, সব সব। হাসিটা কি তিলকের নেতৃত্বে ওরাই হাসে? কে জানি। ছিলেন বাবা মা, শিবানী মাসি, শম্পা, শম্পার বর, সব। ছিল না খালি দোলা। কি দিচ্ছে রে শালা, বলে ভালোবাসে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলায় সবাই হো হো করে হেসে উঠল। জজ বললেন, অর্ডার অর্ডার, এবং অরিন্দম ঘোষ সারাক্ষণ মুখে তীব্র কৌতূহল নিয়ে চেয়েছিল অরিসুদনের দিকে। তার অর্ধেক নামধারী এই গিদ্ধারটার জন্য তার জীবনে, মননে, অনুভূতিতে, সম্পর্কেও কতগুলো অনভিপ্রেত জট পাকিয়ে গেছে। প্রসব হয় ভোর রাতে, আন্দাজ 4টে 4:30। তারপর সে বোধহয় মিনিট 10-15 অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরে আসতে দুর্বলতায়, রক্তক্ষয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কে জানে, হয়তো ঘুমের জন্য কিছু দেওয়াও হয়েছিল তাকে। ঘুম যখন ভাঙল, তখন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, ডাক্তারের রাউন্ডও শেষ। নিস্তব্ধ নার্সিংহোমের ঘরে ঘরে খাওয়া দাওয়ার টুংটাং শব্দ শোনা যাচ্ছে। অমৃতার ঘুম ভাঙল। সে দেখল জানলার নিচু পর্দার ওপারে শরতের নীল আকাশ, 2-1 টুকরো মেঘ ভেসে যাচ্ছে। কে জন্মালো? সে না ওই শিশুটি? তার মনে হলো সেই নতুন করে জন্মালো। কি সুন্দর আকাশ, কি সুন্দর মেঘ, আর তার ওই ধীর ভেসে যাওয়া কোনো একটা ঝাঁকড়া গাছের মাথাও দেখা যাচ্ছে পর্দার ওপরের পটে। দুপুর আকাশে কয়েকটা চিল ছিল, পাকসাট মারছে, যেমন মারত তাদের মানিকতলার বাড়ির ছোটবেলার আকাশে। শুধু এইটুকু দেখার জন্যই বোধহয় মানুষ বারবার জন্মাতে পারে। শরীরের ভেতরটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে অরিসুদনের ছেলের জন্য, আর মনটা স্বস্তিতে, সুখে, শান্ত, পরিষ্কার হয়ে গেছে অরিসুদনের শাস্তি প্রাপ্তির জন্য। সে এখন পুনর্বার কুমারী, একটা পুরো জীবনের জন্যে প্রতীক্ষা করে আছে। সিস্টার মাধুরী ঢুকলেন। বড় মাধুরী। ছোট মাধুরী দেখতে বেশি রকম ভালো, কম বয়স, কিন্তু তার বড় মাধুরীকেই বেশি ভালো লাগে। ওর উপরে নির্ভর করা যায়। উনি জানেন, সবটা জানেন। কেমন লাগছে এখন? ভালো। খিদে পাচ্ছে? ভীষণ। মনে হচ্ছে আকাশ খাই পাতাল খাই? অমৃতা হাসল। তবু আজকে এবেলা শুধু ক্লিয়ার চিকেন স্যুপ আর 4 পিস রুটি। মিষ্টি দিয়ে গেছেন মা, মাসি, বন্ধুরা, খেতে পারেন। ঠিক আছে, এবার বাচ্চাকে আনি? না প্লিজ, মাধুরী সেন হঠাৎ নরম গলায় বললেন।
ওর উপরে রাগ করছেন কেন? ওর কি দোষ? না না, রাগ করব কেন? অমৃতা একটু লজ্জা পায়। ফিট করতেও হবে আপনাকে, কালই দুধ এসে যাবে। মাধুরী সেন চলে গেলেন। একটু পরে একটা চাকা লাগানো ক্রিব টানতে টানতে নিয়ে এলেন অমৃতার খাটের পাশে। কাপড়ে জড়ানো শিশুটিকে তিনি অমৃতার কোলে তুলে দিলেন। অমৃতা অবাক হয়ে দেখল তার কোলে তার মা ছোট্টটি হয়ে শুয়ে আছেন। অরিসুদন বা অনুকূলচন্দ্র বা সুষমা, এমনকি তার নিজের সঙ্গেও কোনো সাদৃশ্য নেই ছেলের। একেবারে তার মা বসানো, অমনি টকটকে রং, মাথা ভর্তি মিশকালো কোঁকড়া চুল, লাল টুকটুকে ঠোঁট দুটোতে অপূর্ব ঢেউ। চোখ বুজিয়ে আছে, কিন্তু চোখ মেললেই সেই অপূর্ব আকৃতির চোখ সে দেখতে পাবে, তাতে তার কোনো সন্দেহ রইল না। অমৃতার বুক টনটন করে উঠল, চোখ ফেটে জল বেরিয়ে আসছে, আনন্দাশ্রু। সে দুর্বল হাতে বাচ্চাটাকে তুলে নিয়ে নিজের গালে ঠেকালো, বুকে ঠেকালো, তারপর আবার কোলে নামিয়ে রেখে নির্নিমেষ চেয়ে রইল। মাকেও তো সে বরাবর জননী স্নেহেই পালন করেছে। তার মা এক অসহায় বালিকা, যিনি ভুল করে চেয়েছিলেন, যা পেয়েছিলেন তা চাননি। সেই বিষাদ, সেই কারুণ্য সব সময় ঘিরে থাকত মাকে। ছোট্টখাট্ট মানুষটি, 5 ফুটের বেশি লম্বা হবেন না, কিন্তু এমন অনুপাত আর এমন সৌষ্ঠব তার অঙ্গসংস্থানে যে দেখলে মনে হবে এই ঠিক, এর চেয়ে বেশি দৈর্ঘ্য ভালো নয়। মায়ের যখন শরীর খারাপ হতো, মায়ের পথ্য তৈরি করা থেকে বেড প্যান দেওয়া, স্পঞ্জ করানো, সব সে করেছে 11 বছর বয়স থেকে। আগে বাবা করতেন, বাবাকে কচি কচি হাতে সাহায্য করত সে বারবার। বাবা সে সময় খুব বিরক্ত হতেন, গম্ভীর মুখে বেড প্যান দিতেন। বার্লিটা যখন গ্যাসের উপরে নাড়তেন, তখন তার মুখে কোনো প্রসন্নতা থাকত না। মা কুঁকড়ে যেত প্রকৃতির ডাক এলে, যতক্ষণ পারত চেপে থাকার চেষ্টা করত। ঈশ্বরকে ডাকত করুণ অস্পষ্ট কণ্ঠে, কিন্তু ঈশ্বর তো আজ পর্যন্ত কাউকে বেড প্যান দেননি, তাই শেষ পর্যন্ত বাবাকেই আসতে হতো, যতদিন না অমৃতা তার হাত থেকে এ কাজের ভার নিয়ে নেবার মতো বড় হলো। বাবা যেন বাঁচলেন। খাতা আর টিউশনির পাহাড়ে তার কাঁধ পর্যন্ত নিশ্চিন্তে ডুবিয়ে দিলেন। মা কিন্তু বাঁচল না। তার চুলে, চোখে, গালে হাত বুলিয়ে মা বলতো, কি ভাগ্য করেই এসেছিলাম, কত পাপ ছিল গত জন্মের কে জানি, কিন্তু যেটুকু পুণ্য করেছিলাম সেইটুকুই আমার মেয়ের রূপ ধরে এসেছে। মা এইসব বললে অমৃতা আরও স্নেহাতুর, আরও জননী জননী হয়ে উঠত, আরও যত্ন করে মায়ের খাবার তৈরি করত। মায়ের প্রশংসা, মায়ের প্রসন্নতার স্বাদই আলাদা। সে পড়ার টেবিলের পাশে টেবিল ক্লক নিয়ে বসত, ওষুধ খাওয়াবার সময়ের যেন একটুও এদিক ওদিক না হয়। তবু হয়তো মায়ের আপন জননীর তৃষ্ণা মেটেনি। 16-17 বছর বয়স থেকে আর দেখেননি তাকে। লোকমুখে শুনেছেন তার হঠাৎ মৃত্যুর কথা। সে শোক বুকে চেপে রেখে দিতেন। একটা ফটো পর্যন্ত ছিল না বাড়িতে। সেই জননীকে পাবার জন্যই কি মা তোমার শিশু অংশটা আমার কোলে চলে এলো? বাহ, এর মধ্যেই দুধ এসে গেছে, সিস্টার মাধুরী খুব খুশি গলায় বললেন। অমৃতার ব্লাউজ তখন চুপচুপে ভেজা, মোটকা গন্ধ বেরোচ্ছে। ব্লাউজটা পাল্টে দিলেন সিস্টার। শিশুকে কোলে দিয়ে 1 হাঁটুর নিচে বালিশ দিয়ে দিলেন। বললেন, খাওয়ান এইভাবে। এবং অমৃতধারা একজনের বক্ষ থেকে আর একজনের মুখগহ্বরে বয়ে যেতে লাগল, নিশ্ছিদ্র নিঃশব্দ স্রোতে। এমন একটা সম্বন্ধ সৃষ্টি হতে লাগল যা পৃথিবীতে বারবার হয়েছে মাতা আর সন্তানের মধ্যে, তবু যেন কখনো হয়নি। কেননা কোথায় আর এমন মা আছে যে গর্ভাবস্থায় প্রথমে তার শিশুকে বাঁচাতে চেয়েছিল সব্বাইকার বিরুদ্ধে দাঁড়িয়ে, তারপরে দিনে দিনে তার প্রতি উদাসীন হয়ে যায়। প্রসবের সময় যার হৃদয়ে ছিল শিশুর প্রতি দুরন্ত ঘৃণা,
কিন্তু তাকে দেখবার সঙ্গে সঙ্গে তার মধ্যে স্বামী নয় মাতৃমুখ আবিষ্কার করে যেমন আপ্লুত হয়ে যায়, যে সঙ্গে সঙ্গে উৎসারিত হয় অমৃত স্রোত। শিশুটি পুংলিঙ্গ, তবু তাকে খাওয়াতে খাওয়াতে অমৃতা বারবার মনে মনে বলতে লাগল, খাও মা, খাও, সুস্থ হয়ে ওঠো শরীরে ও মনে, আনন্দে থাকো মা, আর ভেবো না, আর কেঁদো না, এই তো আমি আছি। বিকেলবেলা ভিজিটিং আওয়ারে প্রথমেই এলেন শিবানী মাসি। কিরে, কেমন লাগছে এখন? ভালো, সে হেসে বলল। দেখেছিস বাচ্চাটা অবিকল সীমার মতো হয়েছে? দেখেছি। প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলো বাবা মা, দুজনেরই মুখে আলো জ্বলছে। কেমন আছিস খুকি? তুমি কেমন আছো মা? বিশ্বজিৎ বললেন, এইবার নাতিকে তোর মায়ের কোলে ফেলে দে, ও ভালো হয়ে যাবে। উপস্থিত সকলেই হাসলেন। তৃতীয় জন এলো অরিন্দম ঘোষ, সঙ্গে লাবণী। লাবণী এসেই ছুটে গেল বাচ্চাটার ক্রিবের কাছে। কি সুন্দর হয়েছে রে বাচ্চাটা, এইটুকু ছানা তো সাধারণত বাঁদর ছানার মতো হয়। শিবানী মাসি বললেন, ওজন 8 পাউন্ড তো, তাই মানুষের আকৃতিই পেয়েছে, মানে মানুষের ছানার। সবাই হাসল। লাবণী বলল, কিছু মনে করলি নাকি রে তুই? দূর। অরিন্দম যতক্ষণ রইল চুপ করে রইল, এত চুপচাপ যে শিবানী মাসি আর অমৃতা দুজনেরই সেটা চোখে পড়ল। অমৃতা বলল, কি ব্যাপার, অন্যদিন তো আপনার মুখে খই ফোটে, আজ এমন চুপ? অরিন্দম শুধু হাসল, কিছুই বলল না। চতুর্থ জন এলো তিলক। কিরে, তোকে কবে ছাড়বে? লেখাপড়া শুরু করতে হবে তো, নাকি এখন থেকেই জননী জন্মভূমিষ্ঠ হয়ে গেলি? অমৃতা বলল, একটু তর দে আমাকে, আমার অবস্থাটা বোঝবার জন্য তোরও একটা বাচ্চা হওয়া দরকার, তোর নিজের গর্ভে। এই সময় বড়রা নিচে গিয়েছিলেন। অমৃতার কথায় অরিন্দম পর্যন্ত হেসে উঠল। তিলক বলল, যাক বাবা, ইয়ার্কি ফাজলামির পরিচিত ওয়ার্ল্ডে ফিরিয়ে আনতে পারলাম তোকে। তুই পারলি? তুই কে রে? আমি নিজেই ফিরেছি। অরিন্দম এইবার বলল, আপনার বাচ্চাটা আপনাকে ফিরিয়েছে। চতুর্থ জন এলেন জয়িতাদি। লাবণী পালালো। অমৃতা? সেই যেদিন তাকে সেন্ট্রাল লাইব্রেরির মুখে ধমক দিয়েছিলেন, তারপরে এই দেখা। নিচু হয়ে তার কপালে গালটা একটু ছোঁয়ালেন তিনি, তারপর তাড়াতাড়ি সরে গিয়ে বললেন, না না, এখন তোমার কাছে যাওয়াটা ঠিক হবে না, তোমাকে একটু ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু পারফেক্টলি নর্মাল, তাই তো? হ্যাঁ ম্যাডাম, শুধু একটু দুর্বলতা। ম্যাডাম ট্যাডাম আবার কি? এটা কি আশুতোষ বিল্ডিং, না তার 3 তলার ঘর, না তার সেন্টেনারি বিল্ডিং? জয়িতাদি। অমৃতা হাসি মুখে বলল, বাচ্চাটা কই, দেখতে পারি? ওই তো। মশারি ঢাকা ক্রিপ্টার দিকে দেখালো তিলক। জয়িতাদি একা একা গেলেন কোনাটায়, মশারির চালের উপর মুখ রেখে দেখলেন কিছুক্ষণ, তারপর ফিরে এসে বললেন, এ তো একটা দেব শিশু। তিলক বলল, অমৃতার পুত্র তো। অমৃতা বলল, সব শিশুই তো দেব শিশু দিদি। হেভেন লাইজ অ্যাবাউট আস, জয়িতাদি আস্তে আস্তে বললেন। বলতে বলতে কেমন দীর্ঘশ্বাসে মিলিয়ে গেল কথাগুলো। তারপর তার কাছে এসে আর একবার কপালে হাত ছুঁয়ে মৃদুস্বরে বললেন, যখন যা দরকার হবে বলো। একটু থেমে বললেন, শুধু পড়াশোনার ব্যাপারে নয়। একটা প্যাকেট রাখলেন তিনি অমৃতার মাথার কাছে। এবার যাই। তিলক ওর সঙ্গে সঙ্গে চলে গেল। একা অরিন্দম। অমৃতা বলল, আপনি এত চুপচাপ যে, কি হলো? অরিন্দম একটু ইতস্তত করে বলল, না, আসলে আপনার পার্সোনালিটিটাই বদলে গেছে, আপনাকে যেন চিনতেই পারছি না। আপনি কি তবে ভেবেছিলেন দুঃখ প্লাস বিষাদ প্লাস বিপদ ইকুয়াল টু অমৃতা? না না, কখনোই না। তীব্র স্বরে প্রতিবাদ করে উঠল অরিন্দম। লাবণী এই সময় ঢুকে ব্যস্তভাবে বলল, চলো অরিন্দম, যাবে না? লাবণী আজকাল মা বাবার আড়ালে অরিন্দমকে তুমি বলে। অরিন্দম তাড়াতাড়ি উঠে পড়ে বলল, আজ আসি। নার্সিংহোমের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে
তার মনে হচ্ছিল এই সুখ, এই ব্যক্তিত্ব যেন সে দেখেছে কোথায়, কিছুতেই মনে করতে পারছে না। লাবণীকে তার বাড়িতে নামিয়ে দিয়ে ফিরতে ফিরতে সে চিন্তা করছিল। পার্ক স্ট্রিট চৌরঙ্গীর ক্রসিংয়ে পেয়ে গেল। আকারগত কোনো সাদৃশ্য নেই, কিন্তু যার সঙ্গে অমৃতার মিল আজ সে দেখেছে তিনি হলেন ভার্জিন মেরি, সেই কুমারী মাতা। ডক্টর কার্লেকার ঢুকেই বললেন, সে কি, এত ফুল কেন? সিস্টার, সরান সরান, বাচ্চাটার ক্ষতি হবে। বাচ্চাটাকেই বরং নার্সারিতে সরিয়ে দিই। আপনার পেশেন্টের ফুল খুব ভালো লাগছে। তা তো লাগবেই, আমার ঘরেও 2-4টে পাঠিয়ে দিতে পারেন। কি অমৃতা, আপত্তি আছে? পরীক্ষা করবার পরে মাধুরী সেন চলে গেলে অমৃতা বলল, ডক্টর, আমার জন্য পাঠানো ফুল কেন? আমি নিজেই তো আপনাকে ফুল দিতে চাই। কোথায়, পায়ে? পুজো টুজো করবে নাকি? করাই তো উচিত। আচ্ছা, এবারে ভালো করে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও। ডাক্তার চলে গেলে সে জয়িতাদির প্যাকেটটা খুলল। গোটা 6 নানান রঙের ঝাপলা, 1 প্যাকেট ন্যাপি, কয়েকটা সুন্দর নরম তোয়ালে, আর একটা কাঁচা হলুদ রঙের উলের সেট, জামা, টুপি, মোজা। সবকিছুর তলায় একটা অফ হোয়াইটের উপরে ছোট ছোট নীল মোটিফওয়ালা নরম ছাপা শাড়ি। এই উলের সেটটা কি জয়িতাদি নিজেই বুনেছেন? যে ভোররাতে অমৃতার সন্তান জন্মাচ্ছিল, দোলা সে সময় বিছানায় খালি এপাশ ওপাশ করছিল। সারা রাত ঘুমোতে পারেনি। এই ভোরেও ঘুম দুরস্ত। উঠে সে 1 গ্লাস জল খেল। সঙ্গে সঙ্গে প্রবল বমির ধমকে তার সারা শরীর কাঁপতে লাগলো, মাথা ঘুরতে লাগলো। মা বলে একটা আর্তনাদ করে সে মাটিতেই শুয়ে পড়ল। তার মা ঘুমের মধ্যে শুনতে পেলেন সেই ডাক, যেন দুঃস্বপ্ন দেখে তাড়াতাড়ি উঠে বসলেন। সেই মুহূর্তে আবার ডাকটা এলো, মা। এবার আরো আস্তে, কিন্তু নির্ভুল। তিনি ছুটে গেলেন পাশের ঘরে। এক ঘর হড়হড়ে বমির মধ্যে দোলা নিষ্পন্দ হয়ে শুয়ে আছে। দোলা, দোলা! তিনি প্রাণপণে দোলাকে তুলে বিছানায় শোয়ালেন। মুখ হাত 1 দফা মুছিয়ে দিলেন। আস্তে আস্তে জামা কাপড় বদলে দিলেন। একটু জল খাওয়ালেন। দোলা পাশ ফিরে তাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল, যেন শুধু এই মাতৃস্পর্শটুকুর জন্যই তার ঘুম অপেক্ষা করছিল। আস্তে আস্তে মেয়ের আলিঙ্গন ছাড়িয়ে উঠে গিয়ে তিনি মেঝে পরিষ্কার করলেন। বমির মধ্যে কঠিন বস্তু প্রায় নেই, খালি জল আর জল, আর গলনালির ভিতরের স্বাভাবিক হড়হড়ানি। ফিনাইল দিয়ে ধুলেন সব। কি হলো মেয়েটার? ইদানিং খাওয়া আরো কমে গেছে। জন্ডিস হলো নাকি? কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা। সকাল 10টা। খাবার টেবিলে দুদিকে মুখোমুখি বসে আছেন দুজনে, স্বামী আর স্ত্রী। একটু আগেই ডাক্তার তাদের মেয়েকে দেখে চলে গেছেন। বাড়ির ডাক্তার, সবকিছুতেই আগে ওকে ডাকা হয়। কি হলো বলুন তো? রক্তগুলো পরীক্ষা করাতে হবে নাকি? রক্ত নয়, ইউরিন। ইউরিন? ইউরিনারি কোনো ইনফেকশন? বাবা সব্যসাচী বললেন। না, ইনফেকশন নয়। ডাক্তার বললেন, আই এম শিওর, তবু টেস্টটা করাবো। শি হ্যাজ কনসিভড। সেই থেকে সব্যসাচী আর সুমনা মুখোমুখি বসে আছেন। দোলা ঘুমোচ্ছে, তাঁরা বসে আছেন। কারোর মুখে রক্ত নেই। অফিস যাবার জোগাড় নেই, স্কুল যাবার জোগাড় নেই। কয়েক মিনিটের মধ্যে যেন ইলেকট্রিক শকে তাদের আপাদ মস্তক ঝলসে গেছে। অনেকক্ষণ পরে সব্যসাচী বললেন, তুমি কিছু জানতে না, এটা আমায় বিশ্বাস করতে হবে। কি জানবো? কারোর সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার চলছে কিনা। তুমি জানো, উই অ্যাবসলিউটলি ট্রাস্ট হার। কিছু হলে ও আমাকে বলবে, এটাই তো প্রত্যাশিত। আই কান্ট টেক ইট সব্যসাচী, আই কান্ট টেক ইট ফ্রম হার। আশ্চর্য! তবে কি কেউ ওকে রেপ করলো? সেটাও কেউ চেপে রাখবার কথা? বলতে বলতে সুমনার চোখ দিয়ে টপ টপ করে বড় বড় ফোঁটা ঝরে পড়তে লাগলো।
এত দেখছে চারিদিকে, এত শিখছে, স্কুল কলেজ এসবে সোজাসুজি শেখায় না ঠিকই, তবু তো ঠাড়ে ঠোড়ে ওরা শিখেই যায়। টিভি দেখছে দিনরাত্রির। সুমনার গলা যেন বন্ধ হয়ে আসছে। তোমার নজর রাখা উচিত ছিল, সব্যসাচী ঠোঁট চেপে রূঢ়ভাবে বললেন। 100 বার। কালো হয়ে যাচ্ছে, রোগা, ভালো করে খায় না, অন্য মনস্ক, সন্ধে পেরিয়ে বাড়ি ফেরে প্রায়। কিন্তু নাকের গোড়ায় পরীক্ষা, এসব তো হবেই, হতেই পারে। কি হবে এখন? সব্যসাচী বললেন। প্রথম কথা জানতে হবে ব্যক্তিটা কে। ইটস আ ডেলিকেট কোশ্চেন। সুমনা বললেন। ও বোধহয় জানেও না ওর কি হয়েছে। হঠাৎ জানলে বা হঠাৎ কিছু জিজ্ঞাসা করলে যদি সাইকোলজিক্যাল কিছু করা হলে চলবে না, সব্যসাচী বললেন। যদিও ইচ্ছে করছে বেধড়ক ঠ্যাঙানি দিই। প্লিজ। তাকিয়ে উঠলেন সুমনা। বলেনি যখন, তখন এটা খুব গোলমেলে ব্যাপার হতে পারে। কোনো আধবুড়ো প্রফেসর কি বিবাহিত কেউ, কিংবা ক্লাসের কোনো ছেলে যার কোনো চালচুলো নেই। আচ্ছা, তিলক বলে ছেলেটা তো মাঝে মাঝেই ফোন করতো। সে তো চঞ্চল, নিশান, আরো কি নামের বন্ধু আছে ওর। তিলক একটু বেশিই করত। ট্রাস্ট, বিশ্বাস কাউকে করতে নেই সুমনা। এই বয়সের ছেলে মেয়েকে তো একেবারেই না। বাবা মার সাথে বন্ধুত্ব, সব কথা আলোচনা হয়। এসব স্রেফ যাকে বলে বাকওয়াস। এজেড পিপল আর এজেড, দ্য ইয়াং আর ইয়াং। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ এনি কমিউনিকেশন। মা! দোলার ঘর থেকে আবার ডাক ভেসে এলো। দেখো কি চাইছে। সুমনা গিয়ে দেখলেন দোলা উঠে বসে আছে, দুহাত দিয়ে মাথা টিপে ধরেছে। কি হলো, মাথার যন্ত্রণা? না, ভীষণ ঘুরছে। কি হলো বলো তো? স্পন্ডেলাইসিস। এমন নিষ্পাপ ভঙ্গিতে সে বলল কথাটা যে সুমনার সেই মুহূর্তে মনে হলো ডাক্তার একটা ভুল করেছেন। তিনিও খুব সরল মুখে বললেন, তোর পিরিয়ড ঠিকঠাক নিয়মিত হচ্ছে তো? আমি একটু ইরেগুলার, জানোই তো, আগের মাসে হয়নি। এই সময় ফোনটা বাজল। দোলা উঠতে যাচ্ছিল, সুমনা আটকালেন। সব্যসাচী ধরলেন ফোনটা। আমি তিলক বলছি, দোলাকে একটু দেবেন। দোলা একটু অসুস্থ, ঘুমোচ্ছে। কিছু বলার আছে? হ্যাঁ, অমৃতার আজ ভোর রাতে ডেলিভারি হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম, আবার বিকেলে যাব। দোলা এলো না দেখে। শোনো, তুমি একবার আমাদের বাড়িতে এসো। আমি আপনাদের? ডোভার লেনে না? নিউ বালিগঞ্জ। ঠিকানাটা লিখে নাও। আজ পারবো না মেসমশাই, কাল উজ্জীবন নার্সিংহোম হয়ে যাব। অমৃতাকে এখন আমরা রোজই। আপনাদের অসুবিধা হবে না তো? কিচ্ছু না। তিলক এলো নিচের তলায়। দোলা জানতেও পারল না। ভীষণ দুর্বল শরীর, মাথা ঘুরছে। প্রতিদিন সকালে বমিও হচ্ছে একটু একটু, কাঠ বমি যাকে বলে। সে শুয়ে শুয়ে কানে ওয়াকম্যান লাগিয়ে রবিশঙ্কর মেনুহীন শুনছে। তিলককে চা এবং প্রচুর খাবার দিয়েছেন সুমনা। তিলক হেসে বলল, দোলা বুঝি আপনাদের বলেছে আমি ভীষণ পেটুক? জোর করে ওরা একটু হাসলেন। সব্যসাচী বললেন, খুব বন্ধু তো তোমরা, প্রায় ফোন করো, একসঙ্গে বেড়াতে টেড়াতেও যাও নিশ্চয়ই। খুব হালকাভাবেই তিনি কথাটা বললেন। তিলক মুখে একটা ফিশ ফ্রাই তুলেছিল, একটু কামড় দিয়ে বলল, হ্যাঁ, আমাদের গ্রুপটা, মানে আমি, চঞ্চল, লাবণী, দোলা, অমৃতা, আমরা খুব ক্লোজ। তবে কফি হাউস বা ইউনিভার্সিটি ক্যান্টিন আর কোথাও যাবার সুযোগই পাইনি। যা পড়ার চাপ বাবা। মাঝে মাঝে এক্সকারশনের কথা হয়, আবার ধামাচাপা। না, আমি বলছি, ডোন্ট মাইন্ড, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তিলক একটু অবাক হয়ে গেল, মুখে সেটা প্রকাশ করেও ফেলল। আমার গার্লফ্রেন্ড? বাংলার ছেলেদের কোন গার্ল পাত্তা দেবে মেসমশাই? তা এই কথা জিজ্ঞেস করতে আপনি আমায় ডেকে? না, তুমি অত আপসেট হয়েও না। তোমার না হয় গার্লফ্রেন্ড এখনো হয়নি, কিন্তু তোমার বন্ধুদের আর কারোর, ধরো দোলার। এইবারে ব্যাপারটা বুঝল তিলক। এই জন্য এখন দোলা যা গোপন করে গেছে সেটা ফাঁস করা বন্ধু হিসেবে তার কি উচিত? সে একটু দ্বিধায় পড়ে গেল। তারপর বলল, থাকলে দোলাই আপনাদের বলবে, তাই না? সি ইজ আ গ্রোন আপ গার্ল। শোনো,
সুমনা ব্যাকুল হয়ে এবারে বললেন, দোলা ইজ ইন গ্রেট ডেঞ্জার। যদি কিছু জানো আমাদের কাছে লুকিও না, প্লিজ। তিনি তিলকের দ্বিধাটা টের পেয়েই বললেন, মাসিমা, আমি দোলাকে একটা ছেলের সঙ্গে দেখেছি। প্লিজ দোলাকে বলবেন না আমি বলেছি। আমার ভীষণ বাজে লাগছে এটা বলতে হচ্ছে বলে। বলবো না, তুমি যা জানো বলো। ছেলেটা আমাদের চেনা কেউ নয়, ইউনিভার্সিটিরও না, কিন্তু খুব হ্যান্ডসাম চেহারা, ফিল্মের হিরোদের মতো, কিংবা বলতে পারেন মডেলদের মতো। নাম জানো না? একদিন দোলাকে এই নিয়ে ঠাট্টা করেছিলাম, ভীষণ রেগে গেল। ট্যাক্সি থেকে গড়িয়াহাটের মোড়ে ওকে নামিয়ে দিয়ে চলে গেল একদিন। আর একটা কথা মাসিমা, দোলা কিন্তু ক্লাসে খুব খুব ইররেগুলার। তিলক চলে গেলে আবারও দুজনে বসলেন মুখোমুখি। একটা সূত্র পাওয়া গেল, ক্ষীণ একটা সুতো। সুমনা হঠাৎ বললেন, তিলক বলে যে ছেলেটা প্রায় ফোন করে, সে কিন্তু এই তিলক নয়। কেন? তার গলা একেবারে অন্যরকম, কথা বলার ধরনও আলাদা। এই তিলক তো টিপিক্যাল একটা কলেজের ছেলের মতো চ্যাঁ করে কথা বলে। যে ফোন করে তার গলা বেশ ভালো, পুরুষালী, খুব মার্জিত ভঙ্গি, ছেলে মানুষই নেই একদম। দোলা? দোলা শুনতে পেল না, তার কানে ওয়াকম্যান। কিন্তু দোলা দেখতে পেল মা এসে দাঁড়িয়েছে, মুখ খুলে কিছু বলছে। সে ওয়াকম্যানটা খুলে রাখল। মায়ের হাতে একটা রিপোর্ট, ডেফিনেটলি রক্ত আর ইউরিন পরীক্ষার। দোলা? মা বলল। মায়ের গলাটা কাঁপছে। ছেলেটা কে, যার সঙ্গে তুই ট্যাক্সি করে ঘুরে বেড়াস? দোলার মুখ শুকিয়ে গেল। সে ঢোক গিলে বলল, কে বলেছে? অনেকেই দেখেছে, অনেকেই বলেছে। এই ভিড়ে ভর্তি শহরে এসব লুকোনো যায় না। দোলা, তোমার ইউরিন রিপোর্ট বলছে তুমি কনসিভ করেছ মাস 2 মতো। রক্তশূন্য মুখে দোলা কিছু বলতে গেল বারবার, মুখে কথা ফুটল না। অবশেষে সে উপুড় হয়ে পড়ল বিছানার উপরে, যেন খরগোশ নিজের বিবরে মুখ লুকিয়েছে, কিন্তু পিছনটা উন্মুক্ত, যে কেউ থাবা মেরে তুলে নিতে পারে। তার পাশে বসে সুমনা আস্তে আস্তে বললেন, আমাদের বলনি কেন দোলা? আমরা তোমার বাবা মা কি দোষ করেছি তোমার কাছে? কোনো উত্তর এলো না। তোমাকে কিভাবে আমরা বিশ্বাস করেছি চিরকাল, কিভাবে শিক্ষা দিয়েছি, বন্ধুর মতো মিশেছি, তা তো তুমি জানো। তবে এবারে দোলার উপুর শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে কোনো মতে বলল, তোমরা ওকে অ্যাপ্রুভ করতে না, পার্থদার মতো বড় কিছু নয়। তাছাড়া ও কিছুদিন লুকিয়ে রাখতে বলেছিল। ও বলেছিল বলে তুমি আমাদের কাছে গোপন করলে? মা বাবাকে গোপন করতে বলে যে ছেলে, তোমার বোঝা উচিত ছিল সে ভালো নয়। না না, ও ভালো। কিছুদিন সময় চাইছিল, এরিয়া ম্যানেজার হয়ে যাবে তারপর। ইতিমধ্যে সে এই কাণ্ড বাঁধিয়ে বসল। দোলা লাল মুখে নখ খুঁটতে লাগলো। ইন এনি কেস, কে ছেলেটি, কি নাম? অমিতাভ সেনগুপ্ত, শুধু সেন লেখে। পার্থদা চেনে। পার্থ? পার্থ জানে ব্যাপারটা? না না, পার্থদাদের অফিসের স্টিমার পার্টিতে আলাপ হয়েছিল। পার্থ? হ্যালো, পার্থ দত্ত আছে? হ্যাঁ, দিস ইজ হিজ ফাদার ইন ল। ইয়েস, ইট ইজ ভেরি ভেরি আর্জেন্ট। ইয়েস বাবা, কি ব্যাপার? অমিতাভ সেনগুপ্ত বা সেনকে চেনো? তোমাদের অফিসের স্টিমার পার্টিতে এসেছিল। অমিতাভ সেন কিরকম একটু যদি ডেসক্রাইব করেন? তোমার শালির সঙ্গে এত ভাব জমিয়ে ফেললো, আর তুমি এখন ডেসক্রিপশন চাইছো? হাউ ডু আই নো? তোমার রেসপন্সিবিলিটি, তোমার জানার কথা। তার গলার স্বরে রাগ গোপন রইল না আর। পার্থ বোধহয় কিছু মনে করতেই পারে। বলল, ঝুলনকে জিজ্ঞেস করে বলবো। এনিওয়ে, কি হয়েছে? অ্যাফেয়ার? এসে শুনো। ঝুলন আর পার্থ সন্ধেবেলায় এলো। ওদের নিচেই বসালেন সব্যসাচী। সুমনা সর্বক্ষণ ওপরে দোলাকে পাহারা দিচ্ছেন। পার্থ বলল, হ্যাঁ, আমরা
দুজনে মিলে প্লেস করতে পারছি। ছেলেটি খুব সম্ভব আমাদের অ্যাকাউন্ট্যান্টের শালা। সেই যদি হয়তো আমাদের অ্যাকাউন্ট্যান্ট বলেছেন, একটা অত্যন্ত ইরেসপন্সিবল ছোকরা। অমন চেহারা, স্মার্টনেস, শিক্ষা দীক্ষা নিয়েও বছরের পর বছর ওষুধের সেলস পার্সন হয়ে আছে। কাজে মন নেই, খালি সিনেমা, থিয়েটার, গার্লফ্রেন্ড, মিউজিক। যা রোজগার করে সব উড়িয়ে দেয়। চেহারা দেখে যদি আপনারা পাত্র পছন্দ করে থাকেন তো ঠকবেন। পরিবার ভালোই, মা সেতার টেতার বাজান, বাবাও কোনো বড় কোম্পানিতে পারচেজে আছেন। তিনিও ওই রকম, উন্নতি করতে খাটতে খুবই অনিচ্ছুক। কিন্তু আমাদের আর কোনো উপায় নেই পার্থ। ওরই সঙ্গে দোলার বিয়ে দিয়ে দিতে হবে। দোলা আর কাউকেই বিয়ে করবে না। আমি একটু বুঝিয়ে দেখব বাপি, ঝুলন বলল। না, আর উপকার তোমাকে করতে হবে না। স্টিমার পার্টি বলে বোনকে নিয়ে গেলে, একটু নজর পর্যন্ত রাখলে না। কার সাথে মিশলো, কার সাথে কথা বলছে। ছিলে কোথায় ঝুলন? ছি ছি। পার্থ পরে বিরক্ত হয়ে ঝুলনকে বলেছিল, একটা 22-23 বছরের মেয়ে, তাকে কি পাহারা দিয়ে রাখতে হবে নাকি? তোমার বাবা মায়ের মাথা খারাপ হয়ে গেছে, আমাদের কি দোষ? অনেক চেষ্টা চরিত্র করে অমিতাভ সেনগুপ্তর বাবা মাকে যদি বা খুঁজে পাওয়া গেল, অমিতাভকে আর পাওয়া যায় না। টাউনসেন্ড রোডে ওদের বাড়িতে গিয়ে প্রস্তাবটা রাখতে অমিতাভর বাবা আকাশ থেকে পড়লেন। ও মোর বিয়ে দেব, বিয়ে করে দায়িত্ব নেবার মতলবই ওর নেই। কি দেখে আপনারা ভুললেন? চেহারা? আমরা ভুলিনি, আমাদের ছোট মেয়ে। তাই বলুন, এখন আমার ছেলে ভুলেছে কিনা দেখতে হয়। দেখুন, সে কোথায়? সে ট্যুরে গেছে, ওষুধ কোম্পানির সেলসম্যান, মাঝে মাঝেই এদিক ওদিক যেতে হয়। দোলাদের বাড়ির দোতলার ঘরে একা অমিত ও দোলা। অমিত বলল, দোলা, আমাকে প্রেসারাইজ করাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে? এই অবস্থাকে তুমি প্রেসারাইজ করা বলছো? দেখো, এসব ঘটনা ঝোঁকের মাথায়, ঘোরের মাথায় ঘটে যায়, কিন্তু ঘোরটা উভয় পক্ষেরই। মানে? তোমার সম্মতি না থাকলে কি আমি? বন্ধুর শূন্য বাংলো বাড়িতে দুপুর কাটাবার প্ল্যানটাও কি আমার দায়িত্ব? বলতে বলতে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো দোলা। তার আবার বমি পাচ্ছে, সেই প্রবল উকি দিয়ে দিয়ে কাঠ বমি। কিছুক্ষণ মুখ ঢেকে সে নিজেকে সামলালো। যখন হাত সরালো তখন সমস্ত মুখ টকটকে লাল হয়ে গেছে। কি হয়েছে তোমার দোলা? অমিতের গলায় যেন দুশ্চিন্তার টের পাওয়া যাচ্ছে। জানো না কি হয়েছে? তোমাকে তো বলা হয়েছে, হয়নি? দোলা, প্লিজ এমটিপি করিয়ে নাও। কেন শুধু শুধু কষ্ট পাবে? আমি এখনো প্রস্তুত নই, এতটা দায়িত্ব। সঙ্গে সঙ্গে দোলার মনে পড়ে গেল অমৃতার কেস। সে এমটিপি করাতে রাজি হয়নি বলে কিভাবে তাকে? তুমি যদি পুরুষ হও, তাহলে যে মুহূর্তে একটা মেয়ের সঙ্গে ইনভলভ হয়েছ, সেই মুহূর্ত থেকে তোমার দায়িত্ব এসে যায়। তুমি কি আমাকে নিয়ে খেলা করছিলে তবে? এ কি মারাত্মক খেলা! থেমে থেমে কথাগুলো বলল দোলা। ভেতরটা তার ত্রাসে, দুঃখে, ক্ষোভে কাঁপছে, কিন্তু এগুলোই তার পক্ষে সবচেয়ে কঠিন কথা। বলে ফেলে তার চোখ উপচতে লাগলো। আই লাভ ইউ দোলা, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। শুধু আমার অবস্থাটা তোমাকে বুঝতে বলছি। আর যদি না বুঝি, যদি আমার বাবা মা না বোঝেন? অগত্যা, আর কি বলবো। এমটিপি আজকাল এত সোজা, বিশেষত তোমার এই স্টেজে। পরীক্ষাও তো তোমার সামনেই। অগত্যা? অগত্যা কথাটার মানে কি? দোলার গলার স্বরে একটা অবাঞ্ছিত কর্কশতা, একটা তীক্ষ্ণতা এসে গেল, যেন সে হঠাৎ একটা অতল স্পর্শ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ঝুলছে, পেছনে রিভলভার হাতে খুনি, তার মাথা কিংবা হৃৎপিণ্ড লক্ষ্য করে অস্ত্র তুলেছে। আমি বুঝতে পারছি, তুমি বুঝবে না দোলা। আসলে তুমি ভাবছ। কি ভাবছি? না, থাক। এটা সকালের ঘটনা। দুপুরে আজও অফিস বা স্কুলে গেলেন না সব্যসাচী, সুমনা, কেউই। দুজনেই এই প্রথম অমিতাভকে দেখলেন। জামাই করলে ঘর আলো হয়ে যাবে। তারা সত্যি সত্যি
অবাক হয়ে গেছেন এই সিনেমা সম্ভব রূপ দেখে। এ যেন সত্যি নয়, রূপলি পর্দা থেকে কেটে নামিয়ে আনা হয়েছে। কথাবার্তাও অত্যন্ত মার্জিত, নম্র, সপ্রতিভ, অথচ পরিশীলিত। একমাত্র অপরাধ তার তেমন ভালো নয় চাকরি, আর তার অখ্যাতি বা কুখ্যাতি। তার নিজের বাবা জামাইবাবু পর্যন্ত তার সম্পর্কে বীতশ্রদ্ধ। মায়েরা ছেলেদের দোষ দেখতে পান না, কাজেই অমিতাভর মা আর কি করে সোজাসুজি তার নিন্দে করেন। তিনি বলেছিলেন, অমিত একটু শিল্পী স্বভাবের ছেলে, এরা ভালো গৃহস্থ হয় না। বিয়ে যদি দেন তাহলে নিজেদের দায়িত্বে দেবেন, পরে আমাদের দোষ দিতে আসবেন না। সব্যসাচীর রাগ হয়ে গিয়েছিল, তবু রাগ চেপে বললেন, আপনি নিজেই তো একজন শিল্পী, তা আপনারও শিল্পী স্বভাব নিশ্চয়ই, তার জন্য আপনার গৃহস্থালির কোনো ক্ষতি হয়েছে? ভদ্রমহিলা, নাম কৃষ্ণা সেন, বললেন, পুরুষ আর মেয়েদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার স্বামীকে জিজ্ঞেস করলে তিনি অবশ্য স্বীকার করবেন না যে আমার সেতার, তার জন্য রেওয়াজ, জলসা, রেডিও, দূরদর্শন এসবকে কখনো কখনো অসুবিধায় ফেলে, উনি অসন্তুষ্ট হন। কিন্তু আমার বদলে উনি যদি শিল্পী হতেন তাহলে আমাকে 24 ঘন্টা ঘরে বসা আইডিয়াল গৃহিণীও হতে হতো, আবার কিছু রোজগারপাতিও করতে হতো। শিল্পীরাই সংসার চলে না তো। আর দেখুন, ওমুর ব্যাপারটা হচ্ছে, ও শিল্পী স্বভাব কিন্তু শিল্পী নয়। ও না শিখেও ভালো গান গায়, অভিনয় করতে পারে, স্প্যানিশ গিটার বাজিয়ে গান গেয়ে আসর মাতিয়ে দেবে। কিন্তু ও অস্থির, চঞ্চল, কিছুতে লেগে থাকতে পারে না। সবসময় একটা হেথা নয় অন্য কোনোখানে ভাব। নাও ইউ ডিসাইড। এখন ওরা আলোচনা করছেন অমিতাভ বিয়ের পাত্র হিসেবে আদেও অভিপ্রেত কিনা। মেয়ের অবস্থার জন্য তাড়াহুড়ো করে বিয়ে দিলে মেয়েটা যদি সারা জীবন অসুখী হয়, এ তো আর আগেকার কাল নয় যে কুমারী গর্ভিণীকে আইন মাফিক গর্ভপাত করানো যাবে না। সুমনা বললেন, এই গর্ভপাতের সাইকোলজিক্যাল এফেক্ট মেয়ের উপরে কি হবে একবার ভেবেছ? পরে যখন ওর বিয়ে দেওয়া হবে এই ঘটনা লুকিয়ে দিতে হবে, ধরা পড়ে যেতেই পারে। আর দোলা যা মেয়ে, ও ঠিক বলে ফেলবে তখন। সব্যসাচী গম্ভীরভাবে বললেন, তা যদি বলো গোপন করতে তোমার মেয়ে যে ভালোই জানে, লোকের চোখে ধুলো দেবার চালাকি যে সে চমৎকার আয়ত্ত করে ফেলেছে, তা তো প্রমাণিত হয়েই গেছে সুমনা। এসব কথা আর কেন? এমটিপির কথাতে কিন্তু দোলা ভয়ে বাঁশপাতার মতো কাঁপতে লাগল, মুখ রক্তহীন। সে শুধু কোনো মতে বলতে পারল, মা, ওটা তো টিউমার নয়, একটা বাচ্চা, আমার মা। তারপরে দুহাতে মুখ ঢেকে সে তার পড়ার টেবিলে মাথা গুঁজল। ছেলেটি, তোমার ওই অমিতাভ, ও একই কথা বলেছে, ও চায় না। ওরা ছেলে মা, বোঝে না এসবের ইম্পর্টেন্স, ফিলিংস নেই। ওর একমাত্র আপত্তি টাকা পয়সার, ফ্যামিলি সাপোর্ট করার মতো আর্থিক অবস্থা ওর এখন নেই। 7ই নভেম্বর বাংলা সেকেন্ড পার্ট 5th পেপারের পরীক্ষা দিতে এলো অমৃতা, একজন সদ্য জননী, আর দোলা একজন সদ্য বিবাহিতা। অমৃতা এই 3 সপ্তাহে খানিকটা সেরে উঠেছে ঠিকই, কিন্তু মোটের উপরে সে দুর্বল। বাড়ি থেকে একটা কুশন নিয়ে এসেছে, 1 ফ্লাক্স গরম দুধ, টিফিন। বেশ কুসুম কুসুম গরম করে দুধটা দিয়েছেন মাসি। খিদে পেলে সে টুক করে ফ্লাক্সের ঢাকনা খুলে নামিয়ে দুধটা ঢেলে রাখে, লিখতে লিখতে এক ফাঁকে খেয়ে নেয়। তবু অমৃতা এটা পেরে যাচ্ছে, কেননা সে জয়িতাদির নোটস থেকে একটা মূল্যবান শিক্ষা নিয়েছে, কি করে অল্প কথায় বেশি বলা যায়। ভাষার উপরে অসামান্য দখল না থাকলে, শব্দভাণ্ডার অফুরান না হলে এটা সম্ভব নয়। অতটা পারবে না অমৃতা, পারবে না তিলকও। শোনা যায় জয়িতা রায় 3 ঘন্টার লেখা শেষ করে বাকি 1 ঘন্টা রিভিশন করতেন। রিভিশনে ভুল কিছু বেরোতো না, শূন্যস্থানও কিছু না, কিন্তু আরও ভালো শব্দ,
আরো সুন্দর শব্দ বসানো হতো, কিছু স্টার দিয়ে মার্জিনে মার্জিনে আরো কিছু নতুন চিন্তা। পরীক্ষকেরা সেই মার্জিনের অতিরিক্তটুকু পড়ে ধন্য হতেন। অমৃতা তিলক পেয়েছে সেই নোটস, কিছুটা তো পারবেই। সবচেয়ে বড় কথা, পরীক্ষা দিতে লিখতে ভীষণ ভালো লাগছে তাদের। অমৃতার প্রথমটা বাচ্চার খাওয়ার চিন্তায় কষ্ট হচ্ছিল। পরীক্ষার সময়টার কথা মনে করে ডাক্তারের পরামর্শে ওর বাচ্চাটাকে বেবি ফুড খাওয়ানো অভ্যাস করিয়েছে। কিছুতে মুখে নিতে চায় না, চোখ বুজিয়ে ফোলে ফুঁপিয়ে কাঁদে। আর অমৃতার মনটা স্নেহে গলে যায়, শরীরটাও তার হয়ে যায় যেন নবনীতে তৈরি, গলতে থাকে। কিন্তু মাসি কড়া হাতে শাসন করেছেন মা ছেলে দুজনকেই, তাই খানিকটা নিশ্চিন্ত অমৃতা। আর একবার প্রশ্নোত্তরের ভিতরে ঢুকে পড়বার পরে তার আর জগৎ সংসার কিছুই খেয়াল থাকে না। দোলা পরীক্ষা দিচ্ছিল সিক বেডে, ওদের থেকে আলাদা ঘরে। অক্টোবরের শেষ সপ্তাহে যখন দোলার রেজিস্ট্রেশন হলো, তার সঙ্গে হলো পশ্চিমী কায়দার একটা রিসেপশন। আশ্বিন মাসে বিয়ের লগ্ন থাকে না, তাই রইল না টোপর, আলপনা পিড়ি, গায়ে হলুদ, অধিবাস, ছাদনাতলা, কিচ্ছু না। তবে সানাই বাজল কিছু রবীন্দ্রসঙ্গীত, শরৎ, সেতার, বেহালাও, স্বভাবতই রেকর্ডে। খাওয়া দাওয়ার মেনুও খুব ভালো, কিন্তু কনের ফ্যাকাশে মনমরা চেহারায় বিয়ের সাজ ফুটল না। আত্মীয় স্বজনরা মন্তব্য করলেন, পরীক্ষার মুখোমুখি বিয়েটা না দিলেই হতো, মেয়েটা দুশ্চিন্তায় দুর্ভাবনায় কেমন যেন হয়ে গেছে। আমাদের সেই হাঁসকুটে টকবগে লাবণ্যময় মেয়েটা বলে চেনাই যাচ্ছে না। উত্তরে একজন বললেন, বরপক্ষের নাকি ভীষণ তাড়া ছিল। আর একজন বললেন, তাড়াটা কোনে পক্ষেরও হতে পারে, জামাই যা দেখছি, একে তো ফেলে রাখা যায় না, সঙ্গে সঙ্গে বেহাত হয়ে যাবে। দোলা বন্ধুদের নেমন্তন্ন করতে চাইনি, কিন্তু সুমনা সব্যসাচী ধরে ধরে প্রত্যেককে করেছেন, অনেকেই আসেনি। অমৃতা একবার ঘুরে গিয়েছিল সকালের দিকে, ছেলের জন্য বেশিক্ষণ থাকতে পারেনি। শর্মিষ্ঠা পড়ার টেবিল ছেড়ে উঠছে না, তার কথা বাদ। কিন্তু লাবণী এসেছিল খুব সেজেগুজে অরিন্দমের সঙ্গে, আর এসেছিল সব কটা পেটুক ছেলে। পরীক্ষাই হোক আর যাই হোক, খাওয়া, তার উপরে দোলার মালদার বাবার দেওয়ার রিসেপশনের খাওয়া ওরা মিস করবে না। আর একজনকে দোলা ফোনে নেমন্তন্ন করেছিল, কি ভেবে কে জানি। সে হলো সিজার, অমৃতার শ্বশুরবাড়ির পাড়ার সেই পরোপকারী ছেলেটি। দোলা সিক বেডে পরীক্ষা দিচ্ছে শুনে সকলেই একটু অবাক। বিয়ে হতে না হতেই অসুখ বাঁধিয়ে বসলি, কি না জন্ডিস? খালি তিলকের মাথায় একটা কথা কয়েকবার ঘুরপাক খেয়েছিল, সি ইজ ইন গ্রেট ডেঞ্জার। পুরোপুরি বোঝার মতো সময় বা মনোযোগ তার ছিল না, কিন্তু কথাগুলো তার অজান্তেই তার মাথার ভিতরে একটা সংকেত পাঠাচ্ছিল। অমৃতা যেন অনেক দূরের একটা তারা, বহু আলোকবর্ষ পার হয়ে তার স্নিগ্ধ স্তিমিত আলো এসে পৌঁছেছে অরিন্দমের কাছে। তাছাড়াও আছে রাফেইলো, সেই ইতালীয় শিল্পীর তৈরি ম্যাডোনা ব্যক্তিত্ব। এখন আর অরিন্দমের ম্যাডোনার কাছে আসার কোনো যুক্তি নেই, তখন আসতো বার্তা পৌঁছতে, বার্তা নিয়ে যেতে। অমৃতার বাবা মা তাকে খুব পছন্দ করে ফেলেছেন, পছন্দ করেছেন শিবানী মাসিও। অরিন্দম ভেবে দেখে, সব বাবা মা মাসি মেশুদের কাছেই সে খুব প্রিয়, কিন্তু এইসব মাসি মেশুদের মেয়েদের সে তেমন আকৃষ্টই করতে পারছে না আজকাল। লাবণী তো খুবই মোহিত হয়েছিল প্রথমটায়, কিন্তু তারপরে রুক্ষ ব্যবহার করতে আরম্ভ করলো, খানিকটা ঠেস দিয়ে কথা। অরিন্দম বোঝে না কেন, লাবণীকে তার ভালোই লাগে, কিন্তু যাকে বলে প্রেমে পড়া, সেটা ঘটে ওঠেনি। অরিন্দম একজন লোভনীয় পাত্র, সিভিল ইঞ্জিনিয়ার, অমুক কোম্পানিতে এই পোস্টে আছে, এত টাকা মাইনে পায়, নির্ঝঞ্ঝাট সংসার, বাবা মা উভয়ই কাজ করেন, শিক্ষিত কালচার্ড ফ্যামিলি, নিজেদের বাড়ি বকুল বাগানে। আর লাবণী এক লোভনীয় পাত্রী, এমএ পাশ করতে যাচ্ছে,
ফুটফুটে দেখতে, বেশ আকর্ষণীয় চেহারার একটি মেয়ে, যাকে তার বাবা মা যত্ন করে বড় করে তুলেছেন, যাকে এবং যার বিবাহিত জীবনকে ঘিরে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা। ব্যাপারটা এই রকম। তারা অরিন্দমকে মিনতি করে বলেছেন, বড় মেয়েকে এমন দিয়েছি, ছোটকেও আমরা তেমনই দেব, এটা ওদের প্রাপ্য। তুমি লক্ষ্মীটি না করো না। আপনারা কি এইসব খাট বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি টালমারি সব দেবেন? সর্বনাশ, আমার মান থাকবে? এগুলো তো দেবই। যদি আমি সিঙ্গাপুরে কি আমেরিকায় থাকতাম তবু দিতাম। এখানে থাকতো, এলে ব্যবহার করতে। আর টিভি ফ্রিজ তো আজকাল সবার ঘরেই থাকে। বাহুল্যটা সত্যিই বিশ্রী। ভাবছি একটা মাইক্রোওয়েভ ওভেন দেব, আর একটা এয়ার কন্ডিশনার। সর্বনাশ, মাইক্রোওয়েভও আমাদের আছে, মাকে সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিলাম। আর এসি আমি দু চোখে দেখতে পারি না। লাবণীর ঘরের জন্য দিতে পারেন, তার যদি এতই শখ। বলছো কি, লাবণী আর তোমার ঘর কি আলাদা হবে নাকি? অরিন্দমের মাই ডিয়ার হবু শাশুড়ি শঙ্কিত হয়ে বললেন, এসি থাকলে হতেই হবে। সিঙ্গাপুর আমেরিকায় কি করতে? ওখানে গ্রীষ্মের দিনে যতক্ষণ পারি বাড়ির বাইরে থাকতাম। শীতে অবশ্য সেন্ট্রাল হিটিংটা লাগতই আমেরিকায়। সিঙ্গাপুরে এসিটা অফ করে দিয়ে জানলা খুলে দিতাম চুপি চুপি। তাহলে আর কি হবে, লাবণীর জন্যেও তো ওর দিদির মতোই টাকা রাখা আছে আমাদের। এক কাজ করুন না, মেয়ের নামে ইনভেস্ট করে দিন সব টাকাটা, আর কিছু দিতে হবে না। ফার্নিচার আমরা পছন্দ করে করিয়ে নেব। আমি যদ্দূর বুঝেছি আর কিছু থাক না থাক, লাবণীর একটা পেল্লাই ড্রেসিং টেবিল চাই। সবাই হাসতে থাকে। লাবণী বলে, এই জন্যেই আপনার সঙ্গে কথা বলতে আমার ভাল লাগে না। আমার সবকিছুই আপনার হাস্যকর লাগে, তাই না? কি মুশকিল, ড্রেসিং টেবিল কি খারাপ নাকি? আমি যেমন সেদিন একটা কম্পিউটারের স্ট্যান্ড কিনলাম, 5,500 দাম নিল। ওটা না হলে আমার চলছিল না। হ্যাঁ, অমনি এমনি করে বেশ বুঝিয়ে দিলেন। আপনার কম্পিউটার, আপনি আতেল টেকনোক্র্যাট, আর আমার ড্রেসিং টেবিল একটা ফুলিশ ইম্যাচিওর মেয়ে যে খালি রূপচর্চা করে। লাবণীর কথা শুনে অরিন্দম অবাক হয়ে গেল। আশ্চর্য, সে ঠিক এই কথাগুলোই ভেবেছিল লাবণী সম্পর্কে। তবু যে সে তাকে বিয়ে করতে সম্মত হয়েছে, সেটা ওই দূর নক্ষত্র যে এখন ভার্জিন মেরি, তার কাছে অসম্ভব বলে। অমৃতার জন্য তার যা আছে তা একটা শ্রদ্ধা আর দুর্নিবার আকর্ষণও। শ্রদ্ধাটা ঠেকে যায় অমৃতার ঠাট্টা তামাশায়। কি, নিজেকে লালটু ঘোষ বলতেন কেন? অরিসুদন আর অরিন্দমে অনেক তফাৎ, সাউন্ডের দিক থেকে, আপনাদের দুজনের পার্সোনালিটিতেও তফাৎ আকাশ পাতাল। বুঝলেন লালটু ঘোষ? আর আকর্ষণটা ঠেকে যায় যখন স্নেহাদ্র সুখে অমৃতা তার দেব শিশুকে কোলে তুলে নেয়, আদর করে। মনে হয় সারা জীবনে এই একটা সম্পর্কই তাকে কিছু দিতে পেরেছে। এই একটা সম্পর্ককেই সে স্বীকার করতে প্রস্তুত। সেই ভার্জিন মেরি মাতার কাছে অরিন্দমরা অবাস্তব, অপ্রাসঙ্গিক হয়ে যায়। কোনো কোনো রাতে একটি অস্পষ্ট মেয়েকে দূর থেকে হাতছানি দিতে দেখে সে। স্বপ্নেই ডাকে, অমৃতা, অমৃতা। কখনো তার স্বপ্নমগ্ন মগজ নামটা গুলিয়ে ফেলে ডাকে, মৈত্রেয়ী, মৈত্রেয়ী। মেয়েটির যেন ছায়া শরীর, ছায়াতেই মিলিয়ে যায়। প্রথম দিকে স্বপ্নের মধ্যে অমৃতাকে মনে করে তার যেমন রেতস্খলন হতো, এখন আর তা হয় না। কিন্তু গভীর একটা মায়া, মমতা অরিন্দমের তরফ থেকে অমৃতাকে ঘিরে আছে। সেই তার ঈপ্সিত অমৃত হরিণী। কিন্তু জীবন, প্রণয়, বিবাহ কোনোটাই এই জগতে খুব সরল ব্যাপার নয়। যাদের সরল তাদের মধ্যে অরিন্দম পড়ে না। সে ভালোবাসবে অমৃতাকে, কিন্তু কাছে যেতে পারবে না। কাছে যাবে লাবণীর, কিন্তু ভালোবাসতে হয়তো পারবে না। বিয়ে করবে লাবণীকেই, সে কথা দিয়েছে। আর বিয়ে তো একটা মানুষের সঙ্গে শুধু হয় না। লাবণীর মা বাবা তাকে আপন ছেলের মতো স্নেহ করেন। নিজেদের সঞ্চয়, আর্থিক ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করবেন সেই নিয়ে পর্যন্ত
অরিন্দমের সঙ্গে আলোচনা করতে দ্বিধা করেন না। লাবণীর ভাই অবন একটা চার্মিং ছেলে, সেও তাকে দাদার মতোই দেখে। বিয়ের ব্যাপারে এদের কথাও তো তাকে ভাবতে হয়। আর এগুলোর চেয়েও বড় কথা, বোধহয় সমাজের সম্মতিহীন কোনো কাজ করবার দুঃসাহসের অভাব। যে অমৃতার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, যার কোলে তার পূর্বতন স্বামীর ছেলে, তাকে বিবাহের প্রস্তাব দিতে গেলে যে কলজের জোরের দরকার হয়, সাধারণভাবে সাহসী ছেলে অরিন্দমের সে জোর নেই। এটা হয়তো অরিন্দম বোঝে না, নিজেকে কে আর কাপুরুষ ভাবতে চায়, তাই সে নিজের সপক্ষে একটা প্লেটোনিক থিওরি খাড়া করেছে। বিয়ে আর গতানুগতিক একটা জীবনযাপন করবার যে সমাজসম্মত সমালোচনাহীন সোজা পথ, সেই পথেই অধিকাংশ মানুষের চলাফেরা। কাজকর্মও তো আছে নাকি, অসম্ভব প্রেশার কাজের। তার মধ্যে যদি বিবাহ নিয়ে, প্রণয় নিয়ে জটিলতা ঢুকে পড়ে, তাহলে তা সামলানো শক্ত। উপরন্তু সেরকম জমজমাট প্রেমময় বিবাহ আর কটা লোকের ভাগ্যে জোটে। যদি জমাট প্রেমের বিবাহ হয়ও, সে প্রেম ঠিক সেই অনুপাতে কখনো বেশি দিন থাকে না। একটা সমঝোতা থাকে, একটা মমতা থাকে, এই পর্যন্ত। যেমন তার মা বাবার। তা সে যদি সেই সমঝোতা আর মমতা দিয়েই বিবাহিত জীবন আরম্ভ করে, ক্ষতি কি? সত্যি বলতে কি, তার তো আরও অনেক মনোযোগের বিষয় আছে। সে ভালোবাসে তার পেশাগত কাজের চ্যালেঞ্জ, সে ভালোবাসে গান নানা ধরনের, সে ভালোবাসে পড়তে, শুধু গল্প উপন্যাসও নয়, আবার শুধু সায়েন্স জার্নালও নয়, সব রকম। তার উপরে আছে তার রসিক মেজাজ, মজাদার ফাজলামো, বুদ্ধিমান ইয়ার্কি, সহৃদয়ের রসিকতা দিয়ে সে অনেক অনেক পাল্টে ফেলতে পারে তার চারপাশের আবহাওয়া। কাউকে বেশিক্ষণ মুখ গোমড়া করে থাকতেই দেবে না, নিজেকেও না। এমনই সুখী সদানন্দ তার স্বভাব। জানুয়ারিতে সুতরাং লাবণী আর অরিন্দমের বিয়ের ঠিক হয়, রীতিমতো ঘটাপটার বিয়ে, সাবেকি সমস্ত নিয়ম পালন করে। লাবণীর ঘনিষ্ঠ বন্ধুদের 4 দিন নেমন্তন্ন। চঞ্চল আর নিশান্ত গায়ে হলুদের তত্ত্ব এলেই ভোঁ ভোঁ করে শাঁখ বাজালো। অবন বলল, চঞ্চলদা, নিশান্দা বাজালো, তিলকদা তুমি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে কেন? তিলক গম্ভীরভাবে বলল, কারোর বিয়েতে শাঁখ বাজালে আইবুড়োর নিজের বিয়ে হয় না। চঞ্চল নিশান তেড়ে এলো সে কথা শুনে। আগে বলতে কি হয়েছিল, স্বার্থপর কোথাকার, এখন আমাদের কি হবে? তিলক বলল, গোময় খেয়ে প্রাচিত্তির করে নিস। আসলে কটা ট্রে পাঠাতে হবে দেখতে এত ব্যস্ত ছিলুম যে খেয়াল করিনি। মাফ করেছি, দোষ করে দে। চঞ্চল বলল, তবে রে শালা, কটা ট্রে পাঠাতে হবে তার তুই কি জানিস? তার জন্য লাবণীর মা বাবা, জামাইবাবু, কাকা কাকিমা গুচ্ছের রয়েছে। ফোপর দালালি করার আর জায়গা পাসনি। তিলক আবার গুরুগম্ভীর মুখে বলল, লাবণীর বিয়ের ট্রে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যে মাছ অন্যে খাবে তার দিকে নজর দিয়ে কি লাভ? কি বলতে চাইছো তিলকদা? অবন জিজ্ঞাসা করে। আরে আমি দেখছি আমার বিয়েতে আমাদের কটা ট্রে পাঠাতে হবে। 40,000 বরের বাড়ি থেকে এম এ সুন্দরীর বাড়িতে কটা ট্রে আসে, 4,000 বরের বাড়ি থেকে স্কুল ফাইনাল ফেল খেদি পেচির বাড়িতে তো আর ঠিক তটা ট্রে যাবে না। হিসেবটা করছিলুম, তা 10% কমালেও দেখলুম আমার হিসেবে আসছে না। শালা, নিশান বলল, বলে মাংস ভাত খাবি না আঁচাবো কোথায়? এম এ ফেল করবি কি পাশ করবি তার কিনারা হলো না। চাকরি পাবি, অ্যাটল পাবি না কোচিং করে সারা জীবন চালাতে হবে, তার কিনারা হলো না। আর উনি দেখছেন নিজের বিয়ের গায়ে হলুদের স্বপ্ন। অতটা না, অতটা না। অবন তিলকদার হয়ে সাফাই গায়। এ তো শুধু ট্রে গুনছিল। ট্রে আসবে তবে তো গায়ে হলুদ হবে। দিদিকে তো সবে ছাদনা তলায় নিয়ে যাওয়া হয়েছে। হলুদ ট্রে থেকে আগে বের হোক অরিন্দমের গায়ের হলুদ। শর্মিষ্ঠা, অনিন্দিতা, এমনকি চঞ্চল, নিশান, তিলক পর্যন্ত লাবণীর গায়ে হলুদ মাখালো আচ্ছা করে। ছেলেগুলো বলল, হলুদ লাগাতে না দিলে কোণের পিঁড়ি ওঠাবো না। এ তো আচ্ছা শয়তান। লাবণীর কাকিমা বললেন,
ওরা তেল হলুদ নিয়ে রই রই করে তেড়ে আসছে। লাবণী কোণের লাজ লজ্জা ভুলে খ্যাক খ্যাক করে চেঁচিয়ে উঠল, এই চঞ্চল, এই নিশান, খবরদার গায়ে মাখাবি না। হোলির মজা পেয়েছিস না? এই কপাল পেতে দিচ্ছি, যা খুশি কর। নিশান ফক্কর নাম্বার 1 বললে, যা, প্রিয় বান্ধবী বলে কথা, সবটাই অরিন্দম ঘোষ একা একই পেয়ে গেল। গায়ে হলুদের একটু নিষ্পাপ নির্দোষ গা, সেটুকুও আমাদের জুটল না। ছ্যাঃ, কপালটাই গা প্লাস ধার। লাবণী মুখভঙ্গি করে বলল, হ্যাঁ হ্যাঁ, ছ্যাঃ, তোদের মতলব আমি বুঝি না ভেবেছিস? সব অরিন্দমকে বলে দেবে তখন তোদের শয্যা তুলুনির টাকা, তুড়ুম ঠুকে দেবে একেবারে। এই সময় দোলা এসে হাজির হল। উদরের সামান্য স্ফীতিটুকুকে আড়াল করতে সে একটা জমকালো শাল গায়ে দিয়েছে। মুখটা বড় সুন্দর দেখাচ্ছে। গাঢ় মেরুন শালের পটে ম্যাগনোলিয়া ফুলের মতো ফুটে আছে মুখটা। কানে দিয়েছে বড় বড় রিং, তাতে এক ফোঁটা মুক্ত টলটল করছে। দোলার কপালে খুব ছোট্ট একটা তিলের মতো মেরুন টিপ, হাতে মোটা সোনার বালা, গলায় মফ চেন, 3 হালি করে পড়েছে। সে সাধারণত সালোয়ার কামিজ কিংবা মিডি স্কার্ট পরত, বাইরে জিন্স। গয়নার ধার ধারত না। কানের নানা রকম গয়নার শখ ছিল তার, ধুম্ব আংটি, কিন্তু হাতে ও ঘড়ি ছাড়া আর কিছু পরবে না, গলায়ও না। সেই দোলা সোনার মোটা বালা 3 হালি ধার পড়ে এসেছে। কপালে ছোট্ট হলেও টিপ, সিঁথিতে সরু একটা লাল রেখা, তাকে দেখাচ্ছে একেবারে অন্যরকম। লাবণীকে ছেড়ে সবাই এবার পড়ল দোলাকে নিয়ে। কি হলো হরতনের বিবি, তোর সাহেব কোথায়? নিশান বলল, সাহেবদের সকালের দিকে চাকরি বাকরি থাকে, তোদের মতো বেকার। দোলার জবাব, তা রাতে আসবে তো গুরু, একটু গায়ে গা ঠেকিয়ে নিতাম মাইরি। ঈষৎ গর্বের সুরে দোলা বলল, তার চেয়ে একটু ব্যায়াম ট্যাম কর দেখি, গায়ে গা ঠেকিয়ে নিতে হবে কেন? কি আমার এলেন রে! আহা হা, ব্যায়াম করে না হয় 4টি মাসকুল করলুম, কিন্তু স্ট্রাকচার পাবো কোথায়? অমন মলাট বলেই না তোর মতো মালদার বাপের একমাত্র কন্যেকে গেঁথে তুলেছে। একমাত্র কোথায় আবার? আমার দিদি আছে, জানিস না? ওই হলো, যাহা 2 মাত্র তাহাই একমাত্র। ছোট মেয়েকেই মেসমশাই মাসিমা বেশিরভাগ সম্পত্তি দিয়ে যাবেন, দেখিস। জানা বলগে, জানা আমার দিদিকে কি করে দেখ একবার। দোলার আজকে মেজাজ অসম্ভব ভালো, আগের মতো। পুরোপুরি নয়, অনেকটা। তাদের বাড়ি থেকে স্থির হয়েছে যতদিন না তার বাচ্চা হয় সে বাপের বাড়িতেই থাকবে। কদিনের জন্য শ্বশুরবাড়ি অবশ্য তাকে যেতে হয়েছিল, নামকাওয়াস্তে একটা বৌভাত আর প্রীতিভোজের ব্যবস্থাও হয়েছিল, কিন্তু সেখানে দোলার অভিজ্ঞতা খুব খারাপ। তার শ্বশুরবাড়িটা একটা বাড়িই না, টেবিলে ওরা একসঙ্গে বসে প্রায় খানই না। বাবা সকালে আগে খেয়ে বেরিয়ে যান, মা ভোর থেকে রেওয়াজ শুরু করে খেতে বসবেন ঠিক 11টায়। অমিতাভ বেরিয়ে যায় কোনোদিন 9টা, কোনোদিন 10টা। সেই সময়ই রান্নার লোক তার খাবার বেড়ে দেয়। দোলার এখন অখণ্ড অবসর, শরীরের মধ্যেও সর্বদা খাই। শ্বশুরের খাওয়ার সময় সে 1 দফা জল খাবার খায়। শাশুড়ি নিজে খাবার সময় গম্ভীরভাবে বলেন, তুমি বরং পরে খেও। 1টা নাগাদ রান্নার লোক এসে তাকে খেতে ডাকে, তখন খিদে তার 32 নাড়িতে পাক দিচ্ছে। একদিন সে শুনেছিল রান্নার মাসি তার শাশুড়িকে বলছে, নতুন বইয়ের খাউন্তি দাউন্তি ভালোই মা, মেয়ে ছেলে অতটা খাওয়া, ঘরে লক্ষ্মী থাকে কিনা দেখেন। লোকটি নাকি এদের অনেক দিনের। শাশুড়ি শুধু বললেন, আচ্ছা, সে আমি বুঝব, তোমাকে আর কর্তাতি করতে হবে না। রাত্রেও যে এরা একসঙ্গে খাবে তা প্রায় ঘটেই না। হয় মা বাড়ি নেই, নয় বাবা এখনো ফেরেননি, নয় অমিত এত সকাল সকাল খেতে চাইছে না, কি সেও ফেরেনি। দোলার খিদের কষ্টে চোখে জল এসে যায়। শাশুড়ি অনেক সময় তাকে গলা খাটো করে বলেন, তুমি কারোর জন্য বসে থেকো না দোলন, খিদে পেলেই খেয়ে নেবে, তোমার এখন যে অবস্থা।
কিন্তু অপরের বাড়িতে গিয়ে তো আর অমন চেয়ে চেয়ে আগে আগে খাওয়া যায় না। একদিন রাত্রে একসঙ্গে বসা হয়েছিল। অমিতাভ সবে একটা ট্যুর থেকে ফিরেছে। অমিতাভর বাবা বললেন, বিয়ে করেছ তুমি, বউকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়ে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে তা হবে না। এ মাস থেকে 500 টাকা করে বেশি দিও। 500? তুমি তো জানো বাবা, তাহলে আমার চলবে না। আজকালকার দিনে একটা মানুষের খাই খরচ 500 থেকে বেশি হয় অমু। দোলা রাত্রে অমিতের বুকে মুখ রেখে বলেছিল, আচ্ছা অমিত, তোমার সেই বন্ধু, সেই সল্টলেকের, তিনি তো থাকেন না, আমরা কিছুদিন সেখানে গিয়ে থাকতে পারি না? কেয়ারটেকার তো সবই দেখে, রান্নাটা যা হোক করে আমি চালিয়ে নেব। উপাধ্যায়ের বাড়ি? ওরে বাবা, সে মহা জেলাস হাউস ওনার, দেখি বলে দেখতে পারি, তবে ও বাড়িটা আমার একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন কেন? আহত বিস্মিত দোলা বলেছিল, ওই আর কি, একটা আনন্দ, একটা উপভোগ, যদি বাধ্যবাধকতায় এসে দাঁড়ায়। এ কথা তুমি বলতে পারছো অমিত? আই ডোন্ট মিন টু হার্ট ইউ ডিয়ার। অমিত তৎক্ষণাৎ তাকে আদর করে। দোলাও আর কথা বাড়ায় না, কিন্তু কথাগুলো তার বুকে কাঁটার মতো বিঁধে থাকে। এরপরে বাবা মা যখন প্রস্তাব করলেন বাচ্চা না হওয়া পর্যন্ত সে তাদের কাছেই থাকুক, কেউ আপত্তি করল না। দোলাও বাঁচল। অমিত উইকেন্ডে এসে ঘুরে যায়, কিন্তু তার রাত্রে থাকাটা সুমনা খুব একটা পছন্দ করেন না। জনান্তিকে মেয়েকে বলেন, এ সময় সাবধানে থাকতে হয়। একবার চরম সংযমহীনতার পরিচয় দিয়েছ দোলা, সেটা সামলানো গেছে। বাড়াবাড়ি করলে তোমার এবং বাচ্চার দুজনেরই ক্ষতি হবে। এরই মধ্যে অমৃতার সঙ্গে দোলার আবার ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে। অমৃতা এই অবস্থাটা সম্পর্কে সব জানে। সে দোলাকে উপদেশ দেয়। ডক্টর রঞ্জন কার্লেকারি দোলাকেও দেখছেন। দোলার খালি একটাই ভয়। ভয়টার কথা সে নিজেকেও স্পষ্ট করে বলতে পারে না। ভয়টা হলো, এতদিন দোলা সংসর্গহীন অমিতাভ কি করবে, কি করতে পারে? কালীপ্রসন্ন সিংহর মহাভারত তার পড়া আছে, সবটা না হলেও বেছে বেছে মূল গল্পটা আর যা যা ভালো লাগে সে পড়েছে। সেখানে উল্লেখ আছে, গান্ধারী যখন 1 বৎসর গর্ভধারণ করেছিলেন তখন ধৃতরাষ্ট্রের মনোরঞ্জন করত এক দাসী। অর্থাৎ গর্ভধারণের সময় স্ত্রী সংসর্গ না হলে স্ত্রীলোক সংসর্গ দরকার হয় পুরুষদের। এই সময়টায় মহাভারতের কথা অমৃত সমান মনে পড়ে তার পুরো শরীর মন গরল সমান বলে মনে হয়। বিশেষত এই এতদিনেও অমিতাভর মনের নাগাল সে পায়নি। কি আছে ওই রূপবান পুরুষের মনে? ওর বাবা বলেন ও দায়িত্ব জ্ঞানহীন, মা বলেন ও চঞ্চল স্বভাব। সব মানুষ যারা ওর অল্প স্বল্প সংসর্গে এসেছে তারা বলে ও চার্মিং, ফ্যান্টাস্টিক। বৌভাতে ওর অফিসের কাউকে নেমন্তন্ন করেনি অমিত। বন্ধু বান্ধবী কয়েকজন এসেছিল। বান্ধবীরা বলল, দেখি ভাগ্যবতীটি কে, কেমন? আর বন্ধুরা বলল, সেই এক স্ট্যান্ডার্ড কথা, ক্লিশে, লাকি গাই, লটারির প্রাইজ জিতে গেলি রে শালা। তার নিজের অভিজ্ঞতার বিশ্লেষণ দোলা করতে পারে না। যদি ভালো না লাগতো তবে কি আর অমন উন্মত্তের মতো প্রেমে পড়ত সে? কিছুতেই সে ভুলতে পারে না অমিত তার সেই উন্মাদনার সুযোগ নিয়ে। না না, অবশ্যই তারও অংশ আছে। আর কে কথা বলেছে যে অমিত উন্মাদ হয়নি? তার সেই ফোনালাপ, হুগলি নদীর ধারে জেটিতে, জু গার্ডেনে, ভিক্টোরিয়া বা মিউজিয়ামের অভ্যন্তরে পাতা সিটগুলোয়, কি স্তম্ভের অন্তরালে, সেও তো এক অমিতকে দেখতে পেয়েছিল যে তার প্রেমে উন্মাদ। তবু দোলার গর্ভিণী হওয়ার সংবাদে সে অত বিরক্ত কেন? প্রেশারাইজ করার কথাই বা তুলল কেন সে? বিয়ের কথায় বিষণ্ণ হয়ে গেল কেন? দোলার বিয়ের বাসর খুবই জমেছিল, দোলাকে ছাড়াই। কিছুক্ষণ হইচইয়ের পর দোলার শরীর খারাপ লাগছিল। সুমনা তাকে অন্য ঘরে শোয়াতে নিয়ে গেলেন। সেখান থেকেই সে বাসর ঘরে অমিতের উল্লাস ভরা গান, সমবেত শালাশালীদের উল্লাস, চিৎকার,
যাকে বলে হট্টরোল, আর হাহা হি হি হু হু শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল তাকে যেভাবে সম্মোহিত করে ফেলেছিল অমিত, তার অ্যাপেলো নাকি ডায়োনিসাস, ঠিক একইভাবে সে সম্মোহিত করে ফেলেছে এক ঘর মানুষীকে। অনেক মানুষ ঈর্ষা করছে ডায়োনিসাসকে তার রূপ, তার জমাবার অসাধারণ ক্ষমতা দেখে, কিন্তু সে আর কতটুকু? বড়র কাছে ছোটর তো হার হয়ই সব ক্ষেত্রে। তাই আত্মসমর্পণ করে কিছুক্ষণের মধ্যেই তারা চেলা বনে যাচ্ছে ডায়োনিসাসের। অনেক মানুষইও ঈর্ষা করছে তাকে, দোলাকে, এই অপরূপকে সে পেতে যাচ্ছে বলে। ঈর্ষার কাঁটা বুকে নিয়ে তারা অন্তত একটা রাত, এই বাসর রাতটুকু তাকে, ডায়োনিসাসকে মুগ্ধ করবার জন্য নানা ছলাকলা প্রয়োগ করছে। দেবদাসী বনে যাচ্ছে এবং তুমুল হয়ে উঠছে গান, রসিকতা, ইয়ার্কি আদি রসাত্মক। আর ভিন্ন ঘরে গাঁটছড়া শুদ্ধ তার ওড়না আর অমিতাভর উত্তরীয় বুকে জড়িয়ে তার মনে হচ্ছে ওই গাঁটছড়াটা লাল নয়, নীল কিংবা সবুজ, তার ঈর্ষার গরলে। এত তো বন্ধু তার, কতজন তার চেয়ে রূপসী, তার চেয়ে লেখাপড়ায় ভালো, তার চেয়ে সফল, জনপ্রিয়, কিন্তু কারোর ক্ষেত্রে এই সর্বগ্রাসী ঈর্ষা তো তাকে কখনো আক্রমণ করেনি। তার ইচ্ছে করে গাঁটছড়া শুদ্ধ ওড়না আর উত্তরীয় দুটোকে সে ছুঁড়ে ফেলে দেয় এক কোণে। লাল টকটকে বেনারসি আর প্রচুর অপূর্ব অপূর্ব গয়নায় প্রসাধনী সত্যিকারের রানীর মতো ক্রোধে, অধিকারবোধে, মর্যাদায়, আদেশে আপাতমস্তক স্বরের মতো সোজা হয়ে সে প্রবেশ করে ওই বাসর ঘরে। বলে, বন্ধ করো, বন্ধ করো এই সার্টানেলিয়া, এই অশ্লীল উৎসব। বেরিয়ে যা, বেরিয়ে যা সবাই। ওই পুরুষ, রাজাই বলিস আর দেবতাই বলিস, ও আমার, একা আমার। বড় কঠিন মূল্যে ওকে জয় করেছি, তবু ভয়ে যেতে চাইছে না। তোরা যা। কিন্তু যাবে কি? বমির ভাব তার দূর হয়েছে অনেকটা। এখন সবকিছুতে সে একটা মারাত্মক শ্বাসরোধী গন্ধ পায়। পেট, বুক সবকিছু গুলিয়ে উঠছে রজনীগন্ধার গন্ধে, নানা রকম সুগন্ধির সৌরভে, খাবারের গন্ধে। তার এই অবস্থার জন্য দায়ী পুরুষটি কেমন মুক্ত মনে, মুক্ত শরীরে মজা লুটছে। সে, খালি সে নারী বলে ওই পুরুষের সঙ্গে কাম ক্রীড়ায় যাবতীয় দায় তাকে বহন করতে হচ্ছে। এক ধনীর নিষ্পাপ আদরের দুলালি থেকে এক রোগগ্রস্ত, ভয়কাতর, ঈর্ষা কাঙালিনী মানবীতে পরিণত হয়েছে সে। হে জিউস, হে ঈশ্বরে আল্লাহ, এ তোমার কেমন বিচার? ফুলের গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে খুলে ফেলে দেয় সে যেখানে সেখানে। সে যে নাকি ফুল পাগল ছিল এককালে। ফুলের গন্ধে কেমন একটা বিশ্রী, নারকীয় ভয়, যেন এ পৃথিবী মানুষের নয়, ভূত পেতনির শাকচুন্নির। এখানে বড় বড় উনুনে, বড় বড় কড়াইয়ে নরমাংস সেদ্ধ হচ্ছে। এই সময় সুমনা আবার ঢুকলেন। সারাদিন মেয়েটাকে কঠিন কিছু খাওয়াতে পারেননি। এই মাঝরাত্রিরে নিজের হাতে চামড়মণি চালের গলা গলা ভাত আর কই মাছের ঝোল নিয়ে এসেছেন। সময় মতো ঝোলটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলেন। ভাতটা এইমাত্র করলেন প্রেসার কুকারে। তিনি জানেন বাসমতি খেতে পারছে না দোলা। গন্ধওয়ালা জিনিস, সে যত সুগন্ধই হোক, তার কাছে বিষ লাগছে। মৃদু আলো জ্বলছে ঘরে, চারিদিকে মালা, ওড়না ছড়ানো, যেন বিয়ের রাতেই বিধবা হয়েছে মেয়ে। তিনি কাছে গিয়ে বুঝলেন দোলা চোখ বুজিয়ে আছে বটে, কিন্তু ভেতরের কান্নার আবেগে তার ঠোঁট ফুলে ফুলে উঠছে। দোলা, তারই দোলা, দোলন সুন্দরী। তিনি নরম গলায় ডাকলেন, দোল। অনেকদিন পরে মায়ের এই আদরের ডাক শুনতে পেল দোলা। তার কান্না আর বাধা মানল না, কুল ছাপিয়ে বন্যার মতো ফুঁসতে লাগল। দোল, বড্ড কষ্ট হচ্ছে গন্ধে, তাই না? দোলা মায়ের বুকে মুখ গুঁজল, রুদ্ধস্বরে বলল, মা, আমার পেটে কে এসেছে? একটা রাক্ষস না একটা দানব না কি যে আমার এমন? তাকে জড়িয়ে ধরলেন সুমনা, বললেন,
আমারও ঠিক এমনি হয়েছিল মা, ঠিক এমনি, কিন্তু জন্মালি তো তুই। সত্যি মা? তাহলে তোমাকে এত কষ্ট দিয়েছি বলেই কি আমি এমন? দূর, সন্তান জন্মের সময় হরমোনের যে বদলগুলো হয় তার জন্যেই এমন হয়, পুরো সিস্টেমটাই। যাই হোক, তুই খেয়ে নে। আমি খেতে পারবো না মা। পারবি, ঠিক যা যা তোর ভালো লাগবে তাই তাই আমি এনেছি। আগে ফুলগুলো ঘর থেকে বের করে দিলেন সুমনা। বিয়ের সাজ খুলে ফেলে একটা পুরনো নাইটি পরিয়ে দিলেন। তারপরে নিজের কোলের উপরে আর একটা মেয়ের কোলের উপরে তোয়ালে পেতে কই মাছের ঝোল দিয়ে চামড়মণি চালের গলা গলা ভাত মেখে বললেন, খা। ঘুমের ঠিক আগে তন্দ্রার আবেশে মায়ের কোমর জড়িয়ে শুয়ে দোলার আবছাভাবে মনে হচ্ছিল যুগ যুগান্ত শুধু এই চেয়ে এসেছে সে, মায়ের কোল, মাতৃসঙ্গ, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর জীবনে নেই। কিন্তু এমনই আয়রনি জীবনের যে এক পুরুষ আসঙ্গ না ঘটলে সে তো আসতই না মায়ের জীবনে, মা তো মাই হতো না। এবং এই আশ্রয় ছেড়ে প্রকৃতির অমোঘ বিধানে সে স্বেচ্ছায় ধরা দেবে, দিয়েছে পুরুষেরই বাহুতে, যে তার এত যন্ত্রণার মূল। এবং আবারও সে জন্ম দেবে হয়তো এক কন্যাকে, যাকে সে ভালোবাসবে, আশ্রয় দেবে, জীবন সর্বস্ব মনে করবে। এবং এত সব জেনে উপলব্ধি করেও সেই কন্যা আবার পুরুষকেই চাইবে, যার থেকে হবে আর এক জন্ম, আরেক মা, আরেক যন্ত্রণা। এইভাবে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ। অদ্ভুত। আজ কিন্তু দোলা লাবণীর বিয়েতে এসেছে প্রাণ ভরে ওই সুগন্ধি নতুন শাড়ি, রজনীগন্ধার গন্ধ নিতে। আর খুব লজ্জার কথা, সে বিশেষ করে এসেছে খেতে। গায়ে হলুদের সকালবেলার ঘরযোগে একটা ভারী সুন্দর খাওয়া হয়। উত্তর কলকাতার যে সামান্য কটি বাড়িতে হালুইকর বামুনের ট্র্যাডিশন এখনো চলছে, লাবণীদের বাড়ি তারই একটা। আজ সে খাবে ছেঁচড়া, বোটা শুদ্ধ লম্বা বেগুন ভাজা, মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, কষে 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 এইটুকু করে ফেলা বাঁধাকপির ঘণ্ট, তার উপরে বড়ির গুঁড়ো ছড়ানো থাকবে, আর বড় বড় মাছের দাগা দিয়ে কালিয়া। কে জানে, হয়তো ডিম ভরা পার্শে মাছ ভাজাও পাতে পড়বে। ভাবতেই জিভে জল চলে এসেছিল তার। আর তাই সে তাড়াতাড়ি সেজে গুজে বাবার গাড়িতে করে চলে এসেছে লাবণীদের বাড়িতে। এসেই গরম গরম কফি খেয়েছে, তারপরেই বড় বড় দুটো কমলা ভোগ, গায়ে হলুদের তত্ত্বের সিঙারা, নিমকি খাচ্ছে সে। পাল্লা দিয়ে খাচ্ছে তিলক, চঞ্চল, নিশানদের সঙ্গে চেটে পুটে। এবং কেউ কেউ লক্ষ্য করছেন টসটসে সুন্দর মুখশ্রীর রং ফেটে পড়া জলুসদার মেয়েটির অস্বাভাবিক খাওয়া। গিন্নিবান্নিরা পরস্পরকে বলা বলি করলেন, ছেলে পিলে হবে। জনান্তিকে, মানে মেয়ে মহলে, তারা মেয়েটিকে বাগে পেয়ে জিজ্ঞাসাও করেছিলেন, তোমার কমাস গো মেয়ে? দোলা লজ্জায় লাল হয়ে সেখান থেকে সরে যায়। বিয়ের রাতে সে আরও খাবে। তখনই নাম করা ক্যাটেরার নিজের বিয়েতে যা যা খেতে পারেনি সব সব খাবে সে প্রাণ ভরে, আশ মিটিয়ে। এবং রাতে আসবে তার অমিত, অমিতাভ। দুজনে আসবে যুবরাজ যুবরানীর মতো সেজে গুজে, হয়তোবা এ বাড়ির বরকনেকে রূপ জৌলুসে ম্লান করে দিয়ে। দোলা, দোলা। ট্যাক্সিতে তাকে নিজের দিকে আকর্ষণ করল অমিতাভ। আইসক্রিম পিঙ্ক রঙের ছোট্ট ছোট্ট রূপালি টিপ দেওয়া একটা শাড়ি পরেছে দোলা, মুক্তোর গয়না। তার সোজা চুল খোলা, আয়রন করা। কানের পাশ দিয়ে তীক্ষ্ণধার কালো স্রোতের মতো মাছপিট অব্দি নেমে এসেছে। অমন অপূর্ব রূপবতী তাকে বুঝি কখনো লাগেনি অমিতাভর। তার নেশা লাগছে। নেশার ঘোরে সে ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। বিয়ে বাড়িতে অত সুসজ্জিত মেয়েদের মধ্যে দোলাকেই বারে বারে ঘুরে ঘুরে দেখেছে সে, যেন নতুন বউ। ট্যাক্সি ড্রাইভারকে আগেই 150 টাকা দিয়ে রাখল সে। বলল, চলো গঙ্গার ধার দিয়ে। ট্যাক্সির মধ্যেই অদ্ভুত কায়দায় মিলিত হলো তারা। অমিত,
তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না? না? চুপ চুপ, এখনো সব কথা বলে না। অমিত, একবার বলো, তুমি শুধু আমাকে ছাড়া আর কাউকে? সাইলেন্স ডিয়ার। আগ্রাসী চুম্বনে মুখ ভরে যায়, কথা থেমে যায়। ভীষণ জরুরি কথা সব। অনেক রাতে বাড়ি ফেরে তারা, যেন বিবাহিত দম্পতি নয়, প্রেমিক প্রেমিকা। ঠিক তেমনি গোপনতার সঙ্গে বাড়ির দরজায় তাকে ছেড়ে দিয়ে যায় অমিত। সুমনা সব্যসাচীও ঘরবার করছেন। কিরে, এত দেরি? ওরা ছাড়ছিল না কিছুতেই। এত গয়না টয়না পরে আমার খুব ভয় হচ্ছিল দোলা। সুমনা বললেন। সোনা তো পড়িনি মা, ওই জন্যেই আরো। কথা শেষ করে না দোলা। ওই জন্যেই? কি সাহস, দেরি, ব্যাখ্যা করে না কিছুই। অমিত কোথায়, নামলো না একবার? না, বড্ড দেরি হয়ে গেছে যে, ওরাও তো ভাববেন। ওরা বলতে কৃষ্ণা সেন এবং তার স্বামী? একেবারেই ভাববেন না। সদরের আলাদা চাবি থাকে অমিতাভর কাছে। সে কখন আসে কখন যায়, আদেও আসে কিনা সে খবর ওরা রাখেন না। 8:30টায় ওদের রাতের খাওয়া, 9:30টার মধ্যে শুয়ে পড়েন। সুমনা বললেন, না হয় একদিন থেকেই যেত, একটা ফোন করে দিতাম। ছাড়ো তো। দোলা আবার ফিরে এসেছে তার পুরনো মেজাজে, ফিরেছে গোপনতায়, মিথ্যায়, নির্লজ্জতায়। নইলে কিভাবে সে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে মাঝরাত্রিরে একটুর জন্য ঘুম ভেঙে যায়। কে যেন বলে ওঠে, আপনাকে তো বাইরে থেকে বেবুসে বলে প্রত্যয় হয় না, সেকালে ওই ছোকরাটাই বেবুসে, খান কি একটা। দোলা একবার চমকে ওঠে, তারপরে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। শেষ হলো অমৃতা উপন্যাসটির 7ম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের 8ম বা অন্তিম পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।